আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে আমাদের আজকে লাইভ ক্লাসে। তো কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা ফার্স্ট পেপার শুরু করব। সেকেন্ড পেপারের দীর্ঘ একটা পথ চলা গেল, সেকেন্ড পেপারের সাথে আমাদের দীর্ঘ পথ চলা হলো। তো আজকে আমরা ফার্স্ট পেপার শুরু করব, বলতে পারো ফার্স্ট পেপারের একেবারে আজকে থেকে শুরু করলাম। ইনশাল্লাহ এইচএসসির আগে দিয়ে আমরা হচ্ছে মার্চের একদম লাস্ট পর্যায়ে, যদি আমরা এপ্রিল ধরি যে এইচএসসি হবে এপ্রিলে, মার্চের শেষে দিয়ে আমরা ইনশাল্লাহ ফার্স্ট পেপার পুরোটাই কভার করাই দিব। একেবারে বেসিক থেকে শুরু করে তোমার অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কিছু ইনশাল্লাহ আমি করাই দিব, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত। জাস্ট সাথে থেকেও ভরসা করো, এই হচ্ছে বলবো। তো আমার লাইভের লিঙ্কটা তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে কাইন্ডলি একটু সেন্ড করে দাও, তাহলে সরাসরি আমরা তোমার হচ্ছে মেসেঞ্জার গ্রুপে সবাই যুক্ত হতে পারবো। ওকে, সরাসরি মেসেঞ্জার গ্রুপে আমরা সবাই যুক্ত হতে পারবো। তো আমরা দেখি, ওয়েট করি, আমরা মেসেঞ্জার গ্রুপ থেকে সরাসরি লাইভে যুক্ত হতে পারবো। হ্যাঁ, আচ্ছা, একটু ইচ্ছা করে লেট করে শুরু করলাম যেন সবাই আমরা যুক্ত হতে পারি আমাদের গ্রুপটাতে। আচ্ছা, ওকে, সব কিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা একটু বলবা, ভয়েস শোনা যাচ্ছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, তো অনেকেও তো জেনে গেছো যে আমরা কোন চ্যাপ্টার থেকে শুরু করব। তো আমরা একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার 5 অর্থাৎ কাজ ক্ষমতা শক্তি, এই অধ্যায় থেকে আমরা ক্লাসগুলো শুরু করব। হ্যাঁ, আচ্ছা, সবাই লাইভে চলে আসি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমি বোর্ডে লিখে নিই, আমরা আজকে শুরু করব ওয়ার্ক এনার্জি থিওরাম, ওয়ার্ক পাওয়ার এনার্জি, ওয়ার্ক পাওয়ার, কাজ ক্ষমতা এবং শক্তি, ওয়ার্ক পাওয়ার এনার্জি। ঠিক আছে, এখান থেকে আমরা আমাদের পুরো ফার্স্ট পেপারের জার্নিটা শুরু করব নতুন করে। এখনই তোমাদের সময়, যাদের ফার্স্ট পেপারে গ্যাপ ছিল সেই গ্যাপগুলো পূরণ করে নেওয়া। আমার ক্লাসগুলো করার পাশাপাশি বাসায় একটু চর্চা করলে আমাদের ফার্স্ট পেপারে যে গ্যাপগুলো ছিল বা ফার্স্ট পেপারে অনেকে পড়ো নাই, তারা কিন্তু খুব সুন্দর করে পূরণ করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, তো লেখো ওয়ার্ক পাওয়ার এনার্জি। ওকে, তো আমাদের হচ্ছে লেকচার নাম্বার আজকে 1, তো লেখে নাও লাইভ নাম্বার 1 বা লেকচার নাম্বার 1। ঠিক আছে, ওকে। তো আমরা আজকে কাজ বা কৃতকাজ নিয়ে কথা বলবো। আমি একটু ওয়েট করব সবার জন্য, অনেকে লাইভে যুক্ত হচ্ছে। হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি। হ্যাঁ, বোর্ড দেখা যাচ্ছে পুরোপুরি, আমি এখান থেকে দেখতেছি। খালেদ হাসান, আমি চেক করতেছি। ওকে, দেখো লেকচার নাম্বার 1। তো আমরা আজকে পড়বো হচ্ছে, বা আজকে আমাদের এন্টায়ার আলোচনা থাকবে হচ্ছে ওয়ার্ক বা কৃতকাজ নিয়ে। ওয়ার্ক বা কৃতকাজ নিয়ে আমাদের এন্টায়ার আলোচনা থাকবে। ওকে, তো একটু মন দিয়ে দেখবা কৃতকাজ কাকে বলে, ওয়ার্ক কাকে বলে। আমরা জানি বল প্রয়োগ করলে যদি কোনো বস্তুর স্মরণ ঘটে, আমরা যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি, বল প্রয়োগের ফলে যদি বস্তুর স্মরণ ঘটে, তাহলে বল এবং স্মরণের যে ডট গুণফল তাকে আমরা কৃতকাজ বলি। আমরা বুঝতে পারি যে বল এবং স্মরণের যে ডট গুণন, বল এবং স্মরণের ডট গুণনকে আমরা কি বলি বলতো? কৃতকাজ বলি। ডট গুণনকে কৃতকাজ বা ওয়ার্ক বলা হয়, ওয়ার্ক বলা হয়, এটা আমরা বলতে পারি। ওকে, ওয়ার্ক বলা হয়। তাহলে আমরা লিখি, তাহলে দেখো, বল হচ্ছে আমি এফ দিয়ে প্রকাশ করলাম, এফ ভেক্টর, আর স্মরণ হচ্ছে আমাদের এস ভেক্টর। বল এবং স্মরণের যে ডট গুণন তাকে বলা হয় কি বলতো? তাকে বলা হয় কৃতকাজ। তাহলে বল এবং স্মরণের যে ডট গুণন তাকে কি বলা হয় বলতো? কৃতকাজ বলা হয়। আচ্ছা, তাহলে এখন আমরা জানি যে ডট গুণনের ফর্মুলা আমরা জানি, এ ডট বি সমান কি? এ বি কস থিটা না? নর্মালি আমরা জানি যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমানের ফর্মুলা কি বলতো? ফর্মুলা হচ্ছে এ বি কস অফ কি বলতো? এ বি কস অফ থিটা। তাহলে বল এবং এ ডট বি সমান এ বি কস থিটা। তাহলে এ ডট বি সমান যদি এ বি কস থিটা হয়, তাহলে এফ ডট এস সমান হবে হচ্ছে এফ এস কস অফ থিটা, রাইট? তাহলে কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু কি বলা যায় বলতো? এফ এস কস অফ থিটা। এখানে থিটার পরিচয় ছিল এ এবং বি এর মধ্যবর্তী কোণ। তাহলে এখানে থিটার পরিচয় যদি এ এবং বি এর মধ্যবর্তী কোণ হয়, তাহলে এখানে থিটার পরিচয় হবে হচ্ছে বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ। তাহলে হেয়ার থিটা ইজ অ্যাঙ্গেল বিটুইন এফ অ্যান্ড এস, অ্যাঙ্গেল বিটুইন
থিটা ইজ অ্যাঙ্গেল বিটুইন এফ ভেক্টর মানে বল ভেক্টর অ্যান্ড এস ভেক্টর সরণ ভেক্টর। মনে থাকবে ব্যাপারটা? আচ্ছা, তাহলে এবার খেয়াল করবা, আমি ধরলাম যে একটা বস্তুর উপরে, সে ফর এক্সাম্পল আমরা একটা বস্তু, দেখো একটা বস্তু, এই বস্তুর উপরে মনে করো আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করলাম, এফ পরিমাণ বল, এই বস্তুর উপরে আমি এফ পরিমাণ বল প্রয়োগ করলাম, ধরো ডান দিক বরাবর বল প্রয়োগ করলাম, এফ পরিমাণ বল প্রয়োগ করা হলো, এফ পরিমাণ, যার ফলে এই বস্তুটা সরণ মনে করো এই বরাবর ঘটলো, এই বরাবর ধরো তার সরণ ঘটলো, সরণকে আমরা এস দিয়ে প্রকাশ করলাম, এস, ঠিক আছে? তাহলে এই বরাবর এফ বল প্রয়োগ করলাম, ধরলাম কোনো একভাবে এই বস্তুটার সরণ ঘটলো, এই বরাবর সরণ ঘটলো, ঠিক আছে? তাহলে এই যে এফ বল, এই এফ বলের দ্বারা কৃত কাজ হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস অফ, কি বলতো, এফ এস কস অফ থিটা। এই ডাব্লিউকে আমরা বলি হচ্ছে এই এফ বলের দ্বারা কৃত কাজ, রাইট? আচ্ছা, যেখানে এফ এবং এস এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে আমি ধরলাম হচ্ছে থিটা, তাহলে এই এফ বলের জন্য কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, যেখানে ডাব্লিউ মানে হচ্ছে এফ বলের দ্বারা কৃত কাজ। এইটুকু বোঝা গেছে? ডাব্লিউ হচ্ছে আমাদের এফ বল দ্বারা কৃত কাজ। ওকে ওকে, তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, হ্যাঁ, এটা হচ্ছে এফ বলের দ্বারা কৃত কাজ। আচ্ছা, এটাকে না আমি আরো একটা ভাবে ব্যাখ্যা করতে পারি, এটাকে আরো একটা ভাবে ব্যাখ্যা করা যায়। কিভাবে খেয়াল করবা, মন দিয়ে দেখবা, একেবারে মন দিয়ে দেখবা। আমি এই জায়গাটা মুছলাম, এই জায়গাটা একটু মন দিয়ে দেখবা। এই একটা বস্তু, এই বস্তুর উপরে আমি এফ পরিমাণ বল প্রয়োগ করছি না, এই যে এফ পরিমাণ বল প্রয়োগ করছি, আজকে অনেক স্টুডেন্ট জয়েন করছো লাইভে, এফ পরিমাণ বল প্রয়োগ করছি, এফ পরিমাণ, ঠিক আছে? যার ফলে আমি ধরলাম যে এই বস্তুটার সরণ হয়েছিল কোন বরাবর, এই বরাবর সরণ হয়েছিল, তাই তো? এই যে এদিক বরাবর আমি আন্দাজে ধরছি, হ্যাঁ, এদিক বরাবর তার সরণ ঘটছিল, এই বস্তুটার সরণ মানে এই বস্তুটা এখান থেকে মনে করে এখানে এই বরাবর গেছে সরণ, এই বরাবর তার সরণ ঘটছিল, এস পরিমাণ সরণটার ঘটছে, রাইট? আচ্ছা, তো এবার একটু খেয়াল করবা, মন দিয়ে খেয়াল করবা, যে সরণ হচ্ছে এই বরাবর, সরণ দ্যাট ইজ হচ্ছে এস। আচ্ছা, এই বরাবর সরণ ভেক্টর কাজ করে। আচ্ছা, আমরা সবাই জানি যে কোনো ভেক্টরকে দুইটা উপাংশে কিন্তু ভাঙানো যায়, তাহলে আমরা এই সরণ ভেক্টরকে কিন্তু দুটো উপাংশে ভাঙতে পারবো। খেয়াল করবা, আমি ধরলাম এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা, এস ভেক্টরকে দুটো উপাংশে ভাঙতে পারো। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, দেখো একটু মন দিয়ে, এই বরাবর একটা উপাংশে আমি ভাঙলাম, এটা হচ্ছে সরণের এক্স অক্ষ বরাবর উপাংশ। আর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ, খেয়াল করো, আর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ। ব্যাপারটা এভাবে তুমি চিন্তা করতে পারো যে এই একটা ভেক্টর, এ একটা ভেক্টর, সরণ ভেক্টর, এস একটা ভেক্টর, ওকে? এই ভেক্টরকে তুমি দুইটা উপাংশে ভাঙতে পারো, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, আরটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ। এইভাবে আমি ভাঙলাম, যেখানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে খেয়াল করবা এস এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল আমরা জানি, তাহলে এস এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে বলো তো? এস কস থিটা হবে না? তাহলে এস এর এক্স অক্ষ বরাবর উপাংশ হবে হচ্ছে আমাদের এস কস থিটা, কারণ যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কি হয় বলো তো? তার সাথে কস হয়। তাহলে এস এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল থিটা, দ্যাট ইজ ওয়াই এক্স অক্ষ বরাবর উপাংশ হবে এস কস থিটা, আর বাদ বাকি উপাংশ হবে হচ্ছে আমাদের এস সাইন অফ, কি বলো তো? থিটা। তাহলে এবার খেয়াল করবা, তাহলে আমি বলতে পারি এস এর এক্স অক্ষ বরাবর উপাংশ হবে হচ্ছে, আমি এখানে অন্য কালিতে লিখি, এস কস, কি বলতো? এস কস থিটা লেখা যায়। তাহলে এবার খেয়াল করবা, এবার আমরা এই এস কস থিটাকে কি বলতে পারি? এস কস থিটা বলের দিকে সরণের উপাংশ বলা যায়। দেখো তো, এই বল যেদিকে কাজ করে সেদিক বরাবর কি এস কস থিটা কাজ করতেছে না? তাহলে এবার দেখবা যে এস কস থিটা যে টার্মটা, এটাকে কি বলের দিকে সরণের উপাংশ বলা যায়? অবশ্যই বলা যায়। এস কস থিটাকে কিন্তু আমরা বলতে পারি বল যেদিকে কাজ করে সেদিকে তো এস কস থিটা কাজ করতেছে, তাই না? এস কস থিটাকে বলা যায় বলের দিকে সরণের উপাংশ, বলের দিকে সরণের উপাংশ। তাহলে দেখো কৃতকাজের আরেকটা ফর্মুলা আমরা এখান থেকে ডেভেলপ করতে পারতেছি, বলের দিকে সরণের অংশ বা বলের দিকে সরণের উপাংশ আমরা বলতে পারি। তাহলে এবার এখান থেকে আমরা বলতে পারি যে কৃতকাজ, ডাব্লু মানে কৃতকাজ, কৃতকাজ ইজ ইকুয়াল টু এফ মানে হচ্ছে আমার বল, এটা বাংলায় লিখি আমরা, এফ মানে হচ্ছে আমাদের বল, এই যে বল লিখলাম, বল মাঝখানে গুণ, এই যে গুণ দিলাম, এস কস থিটা মানে হচ্ছে বলের দিকে সরণের অংশ বা উপাংশ, তাহলে বলের দিকে সরণের উপাংশ। তো এটা হচ্ছে আমার কৃতকাজের তোমার গাণিতিক ফর্মুলা, বলের দিকে সরণের উপাংশ। বলো এইটুকু আমরা বুঝতে পারছি? বলের দিকে সরণের উপাংশ এইটুকু আমরা বুঝতে পারছি কিনা একটু আমাকে জানাও তো কমেন্টে, এইটুকু আমরা বুঝতে পারলাম কিনা, এইটুকু আমরা বুঝতে পারলাম কিনা? এক্স্যাক্টলি। ওকে,
তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি, এক্স্যাক্টলি সবাই আমরা বলতে পারতেছি, বুঝতে পারছি। হ্যাঁ, ভেক্টর হচ্ছে মাদার অফ ফিজিক্স বলাই যায়, বা মাদার অফ ফিজিক্স ফার্স্ট পেপার বলতে পারো। ফার্স্ট পেপারের জন্য বেশিরভাগ ক্ষেত্রে ভেক্টর দরকার হয়। ওকে, বাট ভেক্টরের তো এই উপাংশগুলো তো ভাঙানো আশা করে জানা উচিত, যে এস ভেক্টরকে দুটো উপাংশে ভাঙলাম, একদিকে কজ হবে আর একদিকে সাইন হবে, যেদিকে অ্যাঙ্গেল থিটা সেদিকে হয় কস থিটা, আর বাদ বাকিটা হয় হচ্ছে সাইন থিটা। এইটুকু তো মনে হয় জানো। আচ্ছা, এইটুকু একেবারে ক্লিয়ার। ওকে, তাহলে এবার আমরা আরেকটু সামনে আগাই। এবার এখান থেকে আমরা যেটা পড়বো মোস্ট ইম্পর্টেন্ট একটা থিওরি, সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরি। তো এখান থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা ল আমরা পড়বো বা থিওরি আমরা পড়বো, দ্যাট ইজ ওয়ার্ক এনার্জি থিওরি। ওকে, তাহলে আমরা করি ওয়ার্ক এনার্জি থিওরি। আচ্ছা, এটা পড়ার আগে আমরা কয়েকটা কেস পড়বো, কারণ না হলে আমরা জানতে পারবো না। কেস নাম্বার 1, তো খেয়াল করবা, খুব মনে দেখবা, এই একটা বস্তু, এই বস্তুর উপরে মনে করো আমার বল প্রয়োগ করা হচ্ছে, এই বস্তুর উপরে ধরো আমি বল প্রয়োগ করতেছি। হ্যাঁ, আমি ধরো এই বস্তুর উপরে ডান দিক বরাবর আমি এফ পরিমাণ বল প্রয়োগ করলাম, ডান দিক বরাবর এফ পরিমাণ বল প্রয়োগ করলাম, যার ফলে দেখা গেল এই ব্লকটা আমার ডান দিক বরাবর সরে গেল, মানে এই ব্লকটা সরণ ঘটলো। খেয়াল করবা, এই ব্লকটা এই পয়েন্ট থেকে ডান দিক বরাবর সরে গেল, এই পয়েন্ট থেকে মনে করো ব্লকটা এই পয়েন্টে চলে আসলো। তাহলে এই ব্লকটা সরণ ঘটলো কোন দিক বরাবর? তো ডান দিক বরাবর সরণ ঘটলো। তাহলে এই ব্লকটা ডান দিক বরাবর সরে গেল। আচ্ছা, তাহলে এই ব্লকটা সরণ বা এস কাজ করবে ডান দিক বরাবর। এবার তোমরা বলবা বল প্রয়োগ করতেছে ডান দিকে, এই ব্লকটার উপরে বল প্রয়োগ করতেছে ডান দিকে, যার ফলে এই ব্লকটা সরণ ঘটে গেল কোন দিকে বলো তো? ডান দিক বরাবর সরণ ঘটে গেল। তাহলে এবার আমরা বলবা বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত বলো তো? বল এবং সরণের মধ্যবর্তী কোণ কি 0 ডিগ্রি না? আচ্ছা, বল এবং সরণের মধ্যবর্তী কোণকে প্রকাশ করা হয় থিটা। তাহলে হেয়ার থিটা ইজ ইকুয়াল টু কত বলো তো? 0 ডিগ্রি। তাহলে এই এফ বল দ্বারা কাজ হবে ডাব্লিউ ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে এফ এস কস 0 ডিগ্রি, মানে এফ এস কস থিটা। cos 0 এর ভ্যালু হচ্ছে আমার 1, যার ফলে লেখা যায় W ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে এফ এস। মনে থাকবে? আচ্ছা, এবার দেখবা কেস নাম্বার 2। কেস নাম্বার 2টা একটু আমরা খেয়াল করতে পারি। কেস নাম্বার 2, মনে করো একটা বস্তু, এই বস্তুর উপরে সে ফর এক্সাম্পল বল, কোন একটা বল প্রযুক্ত হচ্ছে ধরো উপরের দিকে। এই বস্তুর উপরে কোন একটা বল ধরো উপরের দিকে প্রযুক্ত হচ্ছে, উলম্ব বরাবর উপরের দিকে এফ পরিমাণ বল সে ফর এক্সাম্পল প্রযুক্ত হচ্ছে, যার ফলে আমরা দেখলাম যে এই ব্লকটা ডান দিক বরাবর সরে যাচ্ছে, এই ব্লকটা ডান দিক বরাবর সরে যাচ্ছে। ধরো আমি বললাম এই ব্লকটা মনে করো হচ্ছে বাম থেকে ডান দিক সরে যাচ্ছে, বাম থেকে হচ্ছে এই ব্লকটা ডান দিক বরাবর সরে যাচ্ছে। ওকে বাচ্চারা, বুঝতে পারতেছো? আচ্ছা, তাহলে এই ব্লকটা যদি ডান দিক বরাবর সরে যায়, বাম থেকে যদি ডানে চলে যায়, এই ব্লকটা যদি বাম থেকে ডানে চলে যায়, এই যে ব্লকটা, তাহলে দেখো তো ব্লকটার সরণ এস কাজ করতেছে কোন দিকে? ডান দিকে। এবার তোমরা আমাকে বলবা বল এবং সরণের মধ্যবর্তী কোণ তো আমাদের থিটা, তাই না? তাহলে এখানে থিটার ভ্যালু কি 90 ডিগ্রি না? অবশ্যই তোমরা বলবো 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো বল এবং সরণের মধ্যবর্তী কোণ কি 90 ডিগ্রি না? অবশ্যই 90 ডিগ্রি। তাহলে এখানে এই এফ বল দ্বারা কৃতকাজ, আমি এখানে F1 বল দিলাম, F1 বল। তাহলে এই F1 বলের জন্য কৃতকাজকে আমি ধরলাম W1, F1 বলের জন্য কৃতকাজকে আমি ধরলাম W1, W1 ইকুয়াল টু বল ইন্টু সরণ ইন্টু কস F1 আর S এর মধ্যবর্তী কোণ, F1 আর S এর মধ্যবর্তী কোণ 90 আর cos 90 এর ভ্যালু 0, দ্যাট ইজ ওয়াই আমার এখানে কৃতকাজটা কত আসবে বলো তো? 0 আসবে। এইটুকু কিন্তু আমরা বুঝতে পারি, এখান থেকে আমার কৃতকাজের ভ্যালুটা 0 চলে আসবে, এইটুকু কিন্তু আমরা বুঝতে পারি। কেস নাম্বার 3 খেয়াল করবা, কেস নাম্বার 3, ঠিক আছে? একটু খেয়াল করি আমরা কেস নাম্বার 3। তো দেখো, মনে করো একটা বস্তু, এই বস্তুর উপরে ধরো আমরা এখন বল প্রয়োগ করব। ধরো এই যে ব্লকটা, এই ব্লকটার উপর এখন বল প্রয়োগ করব। ধরো এই ব্লকটার উপর বল প্রয়োগ করা হচ্ছে ডান দিক বরাবর, ধরো বল প্রয়োগ করা হচ্ছে ডান দিক বরাবর এফ পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে, কিন্তু দেখা যায় মানে কোন একটা বল প্রযুক্ত হচ্ছে ডান দিক বরাবর, কিন্তু দেখা যাচ্ছে এই ব্লকটা বামে সরে যাচ্ছে। এই ব্লকটা মনে করো ডান থেকে বামে সরে যাচ্ছে। এই ব্লকটা এখানে ছিল, ইনিশিয়ালি সে এ বিন্দুতে ছিল, সে এ থেকে মনে করো সরে সে বি তে সরে আসতেছে, যে বি বিন্দুতে সরে আসতেছে। এই যে এই ব্লকটা বাম থেকে ডানে সরে আসতেছে। এই ব্লকটার সরণ কোণ বরাবর? দেখো তো, এই ব্লকটা আমি বললাম বাম থেকে ডানে সরে যাচ্ছে, দেখো এই বরাবর, ডান থেকে বামে সরে যাচ্ছে, উল্টা বলছিলাম। দেখো কি বললাম আমরা, যে এই ব্লকটা মনে করো ডান থেকে বামে সরে যাচ্ছে, ডান থেকে বামে সরে যাচ্ছে, দ্যাট ইজ এই সরণটাকে আমি ধরলাম এস পরিমাণ সরণ হচ্ছে। আর এই ব্লকটার উপর ধরো ডান দিক বরাবর F2 পরিমাণ বল প্রয়োগ হচ্ছে।
মনে করো কোনো একটা বল প্রযুক্ত হচ্ছে ডান দিক বরাবর F2, কিন্তু বস্তুটা যাচ্ছে A থেকে B বরাবর। A থেকে B বরাবর মানে হচ্ছে এই যে এই বাম দিকে যাচ্ছে, A থেকে B বরাবর মানে বাম দিকে মুভ করতেছে, দ্যাট ইজ ওয়াই সরণটা আমার বাম দিকে। তো এবার আমাকে বলবা বল এবং সরণ, বল কাজ করে ডানে, সরণ কাজ করে বামে, বল এবং সরণের মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়াল টু কি 180 ডিগ্রি না? অবশ্যই। তাহলে F2 বল দ্বারা কৃত কাজকে আমি ধরলাম W2, তাহলে W2 হবে হচ্ছে F2 এস কজ অফ কি বলতো, কজ অফ 180 ডিগ্রি, আর কজ 180 মান হচ্ছে -1, যার ফলে আমার থাকবে হচ্ছে মাইনাস অফ F2S, দ্যাট ইজ আমার W2। তাহলে কৃত কাজ W ইকুয়াল টু কি বলতো, মাইনাস অফ F2S। এইটুকু বুঝতে পারতেছি? অবশ্যই বুঝতে পারতেছি। এখন কয়েকজনের মনে প্রশ্ন জাগতে পারে, কয়েকজনের মনে যে আচ্ছা ভাইয়া এখানে আপনি উপর দিকে বল প্রয়োগ করতেছেন, তাহলে কিভাবে ডান দিক বরাবর সরণ হলো? আচ্ছা ভাইয়া এখানে ডান দিক বরাবর বল প্রয়োগ হচ্ছে, তাহলে কিভাবে বস্তুটা বাম দিক বরাবর সরে গেল বা সরণটা বাম দিক বরাবর ঘটলো? অনেকের মনে এই প্রশ্নগুলো আসতেছে, অনেকের মনে এই প্রশ্নগুলো আসতেছে যে আচ্ছা ভাইয়া এখানে উপর দিকে বল প্রয়োগ করলেন, কিভাবে ডান দিকে গেল? আচ্ছা ভাইয়া এখানে ডান দিকে বল প্রয়োগ করলেন, কিভাবে বাম দিকে গেল? অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর আমি দিচ্ছি। তাকে বলো এইটুকু আমরা বুঝতে পারছি কিনা আপাতত? ওকে, এবার দেখবা, এবার আমরা হচ্ছে দেখি এই জিনিসটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে আসলে এই জিনিসটা কি হচ্ছে, যে এরকম কেন হচ্ছে। তো প্র্যাকটিক্যালি চিন্তা করা যায়, প্র্যাকটিক্যালি চিন্তা করা যায়, প্র্যাকটিক্যালি একেবারে ঠান্ডা মাথায় চিন্তা করা যায়। তাহলে এবার আমরা হচ্ছে একটু এক্সাম্পল দেখি, আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তাহলে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখলে আমরা এগুলা ক্লিয়ার হতে পারবো, বুঝছো? প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখলে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখলে আমরা এই জিনিসগুলো ক্লিয়ার হতে পারবো। তো দেখি আমরা দেখি। আচ্ছা দেখো মনে করো এই একটা রাস্তা, এটা একটা রাস্তা। আচ্ছা, তো রাস্তার উপর মনে করো একটা বস্তু আছে, একটা বাক্স আছে, এটা বাক্স, রাস্তার উপর একটা বাক্স আছে, এই যে ধরো একটা বাক্স আছে, ঠিক আছে? ওকে, এই রাস্তাটা হচ্ছে মনে করো অমসৃণ রাস্তা, রাস্তাটা অমসৃণ, সেখানে ঘর্ষণ আছে আর কি। মনে করো তুমি হচ্ছে এই বাক্সটাকে হাত দিয়ে টেনে ধরে এভাবে তুমি ধাক্কা দিচ্ছ। কে ধাক্কা দিচ্ছ? তুমি ধাক্কা দিচ্ছ। তুমি এই বাক্সটাকে ডান দিক বরাবর ধাক্কা দিচ্ছ। তাহলে এই বাক্সটাকে তুমি কোন দিকে বল প্রয়োগ করতেছো বলো তো? বাম দিক বরাবর বল প্রয়োগ করতেছো, ডান দিক বরাবর বল প্রয়োগ করতেছো। তো তুমি যেহেতু বল প্রয়োগ করতেছো, তাহলে এটাকে আমি এফ এজেন্ট, আমি আসলে এজেন্ট বলে, আসলে আমাদেরকে এজেন্ট বলা হয়। তো এজেন্ট বা আমি বল প্রয়োগ করতেছি ডান দিক বরাবর, এটা হচ্ছে আমার প্রযুক্ত বল এফ এ, সেটা কোন দিকে বলো তো? ডান দিকে। তাহলে আমার প্রযুক্ত বল কোন দিকে বলো তো? ডান দিকে। যার ফলে আমি দেখলাম যে আমার এই ব্লকটা বাম থেকে ডানে মনে করো মুভ করে ডানে চলে গেল। তাহলে বাম থেকে মনে করো আমার এই ব্লকটা ডান দিকে চলে গেল। আচ্ছা, ডান দিকে যে চলে গেছে তাহলে আমি বলতে পারি এই ব্লকটা দেখো বাম থেকে ডানে চলে গেছে, বাম থেকে ডানে, দ্যাট ইজ ওয়াই ব্লকটার সরণ এস কাজ করবে কোন দিকে বলো তো? ডান দিকে। তাহলে ব্লকটার সরণ বা এস কাজ করতেছে কোন দিকে বলো তো? ডান দিকে সরণ কাজ করতেছে, রাইট? আচ্ছা, এবার এখানে কি শুধুমাত্র আমি বল প্রয়োগ করতেছি? উত্তর হচ্ছে না, শুধুমাত্র আমি বল প্রয়োগ করতেছি না। এখানে যেহেতু তলটা অমসৃণ তলে ঘর্ষণ বল থাকে, এইটুক তো সবাই জানি আমরা। আর ঘর্ষণ বল কাজ করে হচ্ছে গতির বিপরীত দিকে। যেহেতু আমার এই ব্লকটা ডান দিক বরাবর মুভ করছে, তাহলে ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে? বাম দিকে, গতির বিপরীতে। যেহেতু এই ব্লকটা ডান দিক বরাবর মুভ করছে, তাহলে ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে? লেফট সাইডে। তাহলে লেফট সাইডে কাজ করবে হচ্ছে আমার ঘর্ষণ বল। তো ঘর্ষণ বলকে আমরা স্মল এফ দিয়ে প্রকাশ করলাম, ঘর্ষণ বলকে। এইটুকু বুঝতে পারছো? এইটুকু বুঝতে পারছি। আরো একটা বল আছে না? কি বল বলো তো? আরো একটা বল আমি বলতে পারি, কিন্তু এই ব্লকটার ভর আমি ধরলাম এম। তাহলে বলো তো এই ব্লকটার ভর যদি এম হয়, তাহলে এমজি কাকু সবসময় যে কোনো বস্তুকে কি করে বলো তো? পৃথিবী কাকু সবসময় যে কোনো বস্তুকে কি করে বলো তো? এমজি বলে নিচের দিকে আকর্ষণ করে না? তাহলে যে কোনো বস্তুকে কিন্তু এমজি বল, এমজি মানে এফজি আর কি, গ্র্যাভিটেশনাল ফোর্স। তো গ্র্যাভিটেশনাল তোমরাই ভালো জানো এগুলা। এমজি বলে এফজি মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এই বলে কি নিচের দিকে বল প্রয়োগ করে না? করে কিন্তু। এবার খেয়াল করবা, এবার তুমি বলবা
এফ এ মানে আমার প্রযুক্ত বল, আমার প্রযুক্ত বলের সাথে সরণের অ্যাঙ্গেল কত, তুমি বলবা 0 ডিগ্রি, কারণ আমার প্রযুক্ত বল ডান দিকে, আমার প্রযুক্ত বলটা ডান দিকে, আর সরণটাও ডান দিকে, সরণটাও ডান দিকে, দ্যাট ইজ ওয়াই আমার প্রযুক্ত বল আর সরণের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, তুমি বলবা। ওকে, আচ্ছা এবার তোমাকে যদি প্রশ্ন করা হয় এমজি বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে নিচের দিকে, গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে নিচের দিকে, কিন্তু সরণ কোন দিকে, ডান দিকে, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স আর সরণ, এই যে এই নীল আর লালের মধ্যবর্তী কোণ কত বলো তো, তোমরা বলবা 90 ডিগ্রি। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স আর সরণের মধ্যবর্তী কোণ কত বলো তো, 90 ডিগ্রি। বোঝা গেল ব্যাপারটা, যে বল আর সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আবার খেয়াল করবা, ঘর্ষণ বল কাজ করে কোন দিকে, বামে, ঘর্ষণ বল কাজ করে বামে, আর সরণ কোন দিকে, ডানে, তাহলে বামে আর ডানের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি না, তাহলে ঘর্ষণ বল আর সরণের মধ্যবর্তী কোণ কত বলতো, 180 ডিগ্রি। তো এইভাবেও কিন্তু বোঝা যায় যে এই যে বল আর সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রিও হতে পারে, বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রিও হতে পারে, বল এবং সরণের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রিও হতে পারে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার, যে আসলে এভাবে চিন্তা করার মানে এভাবে কেউ চিন্তা করা উচিত না যে এই ব্লকটার উপর ডান দিকে বল প্রয়োগ হচ্ছে, এই ব্লকটা বাম দিকে গেল কিভাবে, এইটা আসলে প্রশ্ন হওয়া উচিত না। মানে এগুলো আসলে বোকার মতন প্রশ্ন বা বোকার মতন চিন্তা। অ্যাকচুয়ালি ব্যাপারটা ঘটছে এরকম যে আমার প্রযুক্ত বল আর সরণ একই দিকে কাজ করে, এদের মধ্যবর্তী কোণ 0, এমজি বল আর সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আর ঘর্ষণ বল আর সরণের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। বুঝতে পারছি কিনা বলো? আরেকবার বলবো, খাদিজা আফরিন কান্তা না গাবো, বুঝতে পারছো? তাহলে সামনে আগাই, তাহলে সামনে আগাই। আচ্ছা, আমরা সামনে আরও এগুলো আসবে, এগুলো জাস্ট বেসিক বেসিক জিনিসপাতি। আচ্ছা, সামনে আমাদের আরও আসবে। এবার আমাদের হচ্ছে একটা, ওকে সবাই আমাদের ক্লিয়ার? এবার আমাদের হচ্ছে ওকে 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 বুঝেছে, হ্যাঁ ওকে। এবার আমরা পড়বো হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরাম, কাজ শক্তি উপপাদ্য। ওয়ার্ক এনার্জি থিওরাম, একটু দ্রুত খাতায় তুলতে হবে কিন্তু, হ্যাঁ। ওয়ার্ক এনার্জি থিওরাম, কাজ শক্তি উপপাদ্য। আমরা ফার্স্ট ইয়ারের 1 বছরের পড়া কিন্তু 4-5 মাসের মধ্যে শেষ করার চেষ্টা করব, 3-4 মাসের মধ্যে, 4 মাসের মধ্যে ইনশাল্লাহ, 4-4.5 মাসের মধ্যে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে ওয়ার্ক এনার্জি থিওরাম, ওকে ওকে, তবে দেখবা, ওকে। তো দেখো, ওয়ার্ক এনার্জি থিওরাম বাংলা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। ওকে, এটা কাকে বলে? তো মনে রাখবা, এর স্টেটমেন্টটা বা বিবৃতি হচ্ছে, এটা কাকে বলে বিবৃতি, এটা মনে রাখতে হবে, বিবৃতি। ওয়ার্ক এনার্জি থিওরাম বা কাজ শক্তি উপপাদ্য বিবৃতিটা কি, একটু কমেন্টে জানো তো, দেখি কেউ জানো কিনা। ওয়ার্ক এনার্জি থিওরামের বিবৃতিটা কি, একটু কমেন্টে জানো তো, দেখি কেউ জানি কিনা। বিবৃতি, বিবৃতি কি, একটু কমেন্টে জানো তো। ওয়ার্ক এনার্জি থিওরাম এর বিবৃতি কারো কি কোনো আইডিয়া আছে? আচ্ছা, তাহলে বলে দিই। ওয়ার্ক এনার্জি থিওরাম বা কাজ শক্তি উপপাদ্য, এটা থিওরিটা হচ্ছে বা বিবৃতিটা হচ্ছে টোটাল কৃতকাজ, টোটাল ওয়ার্ক ডান, টোটাল কৃতকাজ বা মোট কৃতকাজ ইজ ইকুয়াল টু বস্তুর গতিশক্তির পরিবর্তন বা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বা বস্তুর গতিশক্তির পরিবর্তন, কাইনেটিক এনার্জি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তো এই যে স্টেটমেন্টটা বা এই যে লাইনটা, এটাই হচ্ছে আমাদের কাজ শক্তি উপপাদ্য। তাহলে কৃতকাজ ইজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। দারুণ বলছে, সবগুলো বল দ্বারা কৃতকাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। এনিওয়ে, তাহলে টোটাল ওয়ার্ক ডান, তাহলে টোটাল ওয়ার্ক ডানকে আমরা ডাব্লু দিয়ে প্রকাশ করলাম, আর গতিশক্তির পরিবর্তন আমরা লিখবো। আচ্ছা, এটার প্রমাণটা আমাদের পরীক্ষায় আসে, তো ছোট্ট করে দ্রুত করে প্রমাণটা আমরা দেখে নিই, পরে প্রমাণটা পরীক্ষায় আসে। তো খেয়াল করো মন দিয়ে, যে এই একটা বস্তু, এই বস্তুর উপরে ধরো হচ্ছে আমরা বল প্রয়োগ করতেছি, এই বস্তুর উপরে ধরো এই একটা বস্তু, এই বস্তুটা হচ্ছে ইউ আদি বেগে চলতেছে, ইউ আদি বেগে, এই বস্তুটা হচ্ছে ইউ আদি বেগে চলতেছে, এই বস্তুর আদি বেগটা হচ্ছে আমাদের ইউ। অতঃপর আমরা এই বস্তুর উপরে বল প্রয়োগ করছি, এফ পরিমাণ বল প্রয়োগ করছি। অতঃপর আমরা এই বস্তুর উপরে এফ পরিমাণ বল প্রয়োগ করছি, প্রযুক্ত বল হচ্ছে আমার এফ। এফ পরিমাণ বল প্রযুক্ত করার পর এই ব্লকটা ডান থেকে মনে করো, বাম থেকে মনে করো ডান দিক বরাবর চলে গেল। আচ্ছা, এফ পরিমাণ বল প্রযুক্ত করার ফলে এই ব্লকটা, এই বিন্দু ধরলাম আমরা এ বিন্দু, এ বিন্দু থেকে আমার এই বস্তুটা বা এই বলটা হচ্ছে এ বিন্দু থেকে মনে করো হচ্ছে বি বিন্দু বরাবর চলে গেল।
এ থেকে যেহেতু বি বিন্দু বরাবর গেল আমার এই বস্তুটা এ থেকে বি বিন্দু বরাবর, তাহলে সরণ কাজ করে কোন দিকে? ডান দিক বরাবর সরণ কাজ করে। এস মানে সরণ, দ্যাট ইজ কাজ করবে ডান দিক বরাবর। বি বিন্দুতে আমি ধরলাম এই বস্তুর এ বিন্দু হচ্ছে আমার আদি বিন্দু, এই এ থেকে বিতে গেল, এ হচ্ছে আমার আদি বিন্দু আর বি হচ্ছে আমার ফাইনাল বিন্দু। ফাইনাল বিন্দুতে বেগটাকে আমি ধরলাম হচ্ছে ভি, ফাইনাল বিন্দুতে, ঠিক আছে? ফাইনাল বিন্দুতে বেগ বা শেষ বেগ হচ্ছে ভি ধরলাম। যেহেতু বল প্রয়োগ করা হয়েছে, বল এফ পরিমাণ, এই বস্তুর উপরে এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, এই বস্তুর ভর আমি ধরলাম এম, এই এম ভরের বস্তুর উপর এফ পরিমাণ বল প্রয়োগ করা হলে বল এবং ত্বরণ কি ভাই ভাই না? বল এবং ত্বরণ হচ্ছে ভাই ভাই। আমার এখানে অবশ্যই ত্বরণ কাজ করবে, এই এফ বলের জন্য ত্বরণ কাজ করবে, ত্বরণটা কাজ করবে, আমি ধরলাম ডান দিকে ত্বরণ কাজ করবে, এই ত্বরণকে আমি ধরলাম হচ্ছে এ ত্বরণটা কাজ করতেছে, এ ত্বরণ। ওকে, আচ্ছা, তো এবার আমরা ক্যালকুলেশন করি। আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তাহলে এখানে খেয়াল করবা, বল এফ ডান দিকে প্রয়োগ হচ্ছে, এফ ডান দিকে প্রয়োগ হচ্ছে, এফ, তাহলে এফ যদি ডান দিকে প্রয়োগ হয়, সরণও কোন দিকে যাচ্ছে? সরণও ডান দিকে কাজ করে, তাহলে বল এবং সরণ একই দিকে কাজ করতেছে না? বলও ডান দিকে, সরণ ডান দিকে, বল এবং সরণ একই দিকে কাজ করলে ডাব্লিউ ইকুয়াল টু কি হয় বলো তো? জাস্ট এফ এস হয় না? বল এবং সরণ একই দিকে কাজ করলে থিটা তো 0 ডিগ্রি, বল এবং সরণ একই দিকে কাজ করতেছে, বল এবং সরণ একই দিকে কাজ করতেছে, দ্যাট ইজ বাই ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। আবার আমরা জানি এফ ইকুয়াল টু মাদার, ফাদার ইকুয়াল টু মাদার, এফ ইকুয়াল টু এম এ, তাহলে এফ ইকুয়াল টু এম এস বলা যায়, ডাব্লিউ ইকুয়াল টু মাস কিন্তু বলা যায়। আবার আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as আমরা জানি। এখান থেকে খেয়াল করবা, এখান থেকে 2as ইকুয়াল টু লেখা যাবে ভি স্কোয়ার মাইনাস কি বলতো? মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এখান থেকে as এর ভ্যালু আমি জানবো, as আইমান সাদিক এর ভ্যালু আমরা জানবো হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই কত বলতো? বাই হচ্ছে 2। তাহলে আইমান সাদিকের ভ্যালু কত? ভি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই কত বলতো? বাই হচ্ছে 2। এবার আমরা এই যে as এর জায়গায় এই ভ্যালু আমরা বসাই দিব, তাহলে বসাই দিই আমরা, খেয়াল করবা কৃত কাজ ডাব্লু, তাহলে কৃত কাজ ডাব্লু, তাহলে আমরা এস এর ভ্যালুটা এই জায়গায় বসাই দিব, তাহলে ডাব্লু ইকুয়াল টু এম এস, ডাব্লু ইকুয়াল টু এই যে এম লিখলাম, এই যে এম লিখলাম, এস তো আছে এসটা লিখলাম, এম এস যেটা আমি আবার লিখলাম, সমস্যা নেই। তাহলে খেয়াল করবা ডাব্লু ইজ ইকুয়াল টু এম, এমটা এম এর মতন থাকলো, এস এর জায়গায় কি লিখবা? এস এর জায়গায় ভি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2 লেখা যায়। তাহলে এস এর জায়গায় হচ্ছে দেখো একটু মন দিয়ে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই আমরা 2 লিখতে পারবো। এবার জাস্ট গুণ করবা, গুণ করে ফেলো, তাহলে গুণ করলে আমরা পাবো হচ্ছে দেখো গুণ করলে এম ভি স্কোয়ার মাইনাস এম ইউ স্কোয়ার বাই কি লিখতে পারবো? বাই আমরা 2 লিখতে পারবো, বাই আমরা 2 লিখতে পারবো। তাহলে এখান থেকে লেখা যায় ডাব্লু ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে এখান থেকে এম ভি স্কোয়ার বাই 2, এম ভি স্কোয়ার বাই 2 মাইনাস এম ইউ স্কোয়ার বাই 2, মাইনাস এম ইউ স্কোয়ার বাই 2। এখান থেকে এম ভি স্কোয়ার বাই 2 মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার মাইনাস এম ইউ স্কোয়ার বাই 2 মানে হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার, হাফ এম ইউ স্কোয়ার, ঠিক আছে? হাফ এম ভি স্কোয়ার মানে হচ্ছে শেষ বেগের কারণে গতিশক্তি, আর হাফ এম ইউ স্কোয়ার মানে হচ্ছে আদি বেগের কারণে গতিশক্তি। তাহলে খেয়াল করবা এখান থেকে কৃত কাজ ডাব্লু ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মানে হচ্ছে শেষ বেগের কারণে গতিশক্তি, দ্যাট ইজ শেষ গতিশক্তি, কে এফ বলা যায়। হাফ এম ভি স্কোয়ার মানে শেষ বেগের কারণে গতিশক্তি, দ্যাট ইজ শেষ গতিশক্তি, কে এফ বলা যায়, মাইনাস হাফ এম ইউ স্কোয়ার মানে আদি গতিশক্তি, আদি বেগের কারণে গতিশক্তি, দ্যাট ইজ কে আই কিন্তু বলা যায়, আদি বেগের কারণে গতিশক্তি, দ্যাট ইজ কে আই কিন্তু বলা যায়। এই হচ্ছে আমাদের কথা। তাহলে শেষ বেগ দেখো হাফ এম ভি স্কোয়ার মানে শেষ গতিশক্তি, কে এফ মাইনাস এই যে মাইনাস লিখলাম, কে আই মানে হচ্ছে আদি বেগের কারণে গতিশক্তি, দ্যাট ইজ আদি গতিশক্তি, হাফ এম ইউ স্কয়ার লিখলাম। এটাই হচ্ছে দেখো কৃতকাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, এই যে পেয়ে গেলাম, বিবৃতিটা আমাদের কারেক্ট হয়ে গেল। বুঝতে পারলাম ব্যাপারটা? ওকে, তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি, এইটুকু কিন্তু আমরা বুঝতে পারছি। কে এফ মানে হচ্ছে শেষ গতিশক্তি, কে আই মানে হচ্ছে ইনিশিয়াল গতিশক্তি বা আদি গতিশক্তি। বুঝতে পারলাম আমরা, খুব সহজ ছিল, বুঝতে পারলাম না, খুবই খুবই সহজ ছিল। ওকে, তো আমরা ম্যাথ প্রবলেম সলভ করি, ভালো ভালো কিছু ম্যাথ প্রবলেম। তো দেখো আমরা প্রথম ম্যাথ প্রবলেম সলভ করি, 1 নাম্বার ম্যাথ প্রবলেম বুঝলাম আমরা, খুব সহজ ছিল, 19 জিনিসপাতি। ওকে, তো 1 নাম্বার ম্যাথ প্রবলেম লেখো, নাম্বার 1। তো খেয়াল করবা একটি বস্তুর উপর একটি বস্তুর উপর টুয়াইস আই প্লাস 2j
2j মাইনাস 4k বল প্রয়োগ করা হচ্ছে, বল নিউটন কি নিউটন বল প্রযুক্ত হচ্ছে ওকে, যার ফলে বস্তুটি 3,1 বিন্দু হতে 5,0,6 বিন্দুতে স্থানান্তরিত হয়। এক নম্বর প্রশ্ন, প্রযুক্ত বল দ্বারা কৃতকাজ কত? প্রযুক্ত বল দ্বারা কৃতকাজ কত? 2 নম্বর প্রশ্ন, বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? বল ও সরণের মধ্যবর্তী কোণ কত? এটা আমাদের বের করতে হবে। দ্রুত লিখে নাও। ওকে, তো এবার আমাদের প্রশ্ন দুটো হয়েছে। আচ্ছা, একটা বস্তুর উপরে এত নিউটন বল প্রযুক্ত হচ্ছে, তাহলে এই পরিমাণ বল প্রয়োগ হচ্ছে যে 2i + 2j - 4k, এই পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা সলিউশনে চলে যাই। তাহলে প্রযুক্ত বল বা এফ এর ভ্যালু আমার দেওয়া আছে, এফ এর ভেক্টর ফর্মেট দেওয়া আছে 2i + 2j - 4k। তাহলে খেয়াল করবা সলিউশনে আমাদের এফ এর ভেক্টর ফর্মেট দেওয়া আছে। এফ এর ভেক্টর ফর্মেট কেমনে বুঝলাম? এফ এর ভেক্টর ফর্মেট, বলের ভেক্টর ফর্মেট, কারণ দেখো i j k ফর্মে দেওয়া আছে। তো i j k ফর্মে দেওয়া মানে হচ্ছে এফ এর ভেক্টর ফর্মেট দেওয়া 2i + 2j - k বলতো -4k। এটা হচ্ছে আমার বলের ভেক্টর ফর্মেট দেওয়া, ঠিক আছে? বলের ভেক্টর ফর্মেট দেওয়া, আমি লিখে দিই, এটা হচ্ছে আমার বলের ভেক্টর রূপ, দ্যাট ইজ ভেক্টর ফর্ম, ঠিক আছে? আচ্ছা, আমরা বলের ধরো মান বের করি, বলের ভ্যালু বা মান আমরা চাইলে এখান থেকে বের করতে পারি। কেমনে বের করতে পারি খেয়াল করবা, বলের মান বা ভ্যালু, তাহলে এই হচ্ছে বলের মান, মানে এফ এর মাথায় আর ভেক্টর দিও না। তাহলে দেখো ভেক্টর রূপ থেকে বলের মান বা স্কেলার রূপ বা ম্যাগনিটিউড কেমনে বের করে, তাহলে বলের মান হবে হচ্ছে √i এর সহগের স্কয়ার প্লাস j এর সহগের স্কয়ার প্লাস k এর সহগের স্কয়ার। i এর সহগের স্কয়ার মানে 2 স্কয়ার প্লাস j এর সহগের স্কয়ার মানে 2 স্কয়ার প্লাস k এর সহগের স্কয়ার মানে হচ্ছে -4 স্কয়ার। এগুলো তো জানা উচিত। আচ্ছা, তাহলে বলের ভেক্টর রূপ আমরা জানি, এখান থেকে বলের মান কেমনে বের করলাম, √i এর সহগের স্কয়ার প্লাস j এর সহগের স্কয়ার প্লাস k এর সহগের স্কয়ার। এখান থেকে বলের আমরা অবশ্যই মানটা বের করতে পারবো, ভ্যালু আমরা বের করতে পারবো। তো বলের মানটা কত আসে একটু দেখি আমরা, বলের মানটা আমাদের কত আসে। তাহলে বলের মানটা আমাদের আসবে হচ্ছে আপ টু √6 নিউটন। তাহলে 2√6 নিউটন, এটা হচ্ছে আমার বলের মান, ম্যাগনিটিউড আমরা বের করে ফেলছি। তাহলে হচ্ছে আমাদের বলের মান আমরা বের করে ফেলছি, ব্যাপারটা বুঝলাম আমরা, বলের মান আমরা বের করে ফেলছি। ওকে, তো এবার আমাদের বলছে বল প্রয়োগ করার ফলে বস্তুটা এক বিন্দু থেকে আরেক বিন্দুতে গেছে, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গেছে। কোন পয়েন্টে ছিল? মনে করো এই পয়েন্টে ছিল, এটা হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট। তাহলে মনে করো আই পয়েন্ট থেকে একটা বস্তু এফ পয়েন্টে গেছে, একটা বল প্রযুক্ত হওয়ার ফলে আই পয়েন্ট থেকে একটা বস্তু এফ পয়েন্টে গেছে, এই যে এফ পয়েন্টে গেছে। আই পয়েন্ট থেকে মানে এখান একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে গেছে, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে কোশ্চেনে। আচ্ছা, কোন বিন্দু থেকে? ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে 3,3,1। তাহলে ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে বা ইনিশিয়াল বিন্দু হচ্ছে 3,3, কত বলো তো 1, এটা হচ্ছে আমার আদি বিন্দু। আর ফাইনাল বিন্দু হচ্ছে আমার এটা ফাইনাল বিন্দু, আমি আন্দাজে আঁকতেছি। ফাইনাল বিন্দু হচ্ছে 5,0,6, তাহলে 5,0,6 এটা হচ্ছে আমাদের ব্যাপার। দেখো একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে, ইনিশিয়াল বিন্দু থেকে ফাইনাল বিন্দুতে মুভ করছে। দুইটা বিন্দুর স্থানাঙ্ক তুমি জানো, আই বিন্দুর স্থানাঙ্ক জানো, আবার এফ বিন্দুর স্থানাঙ্ক জানো। তো দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানলে তুমি সরণের ভেক্টর রূপ বের করতে পারবা। তাহলে সরণের ভেক্টর রূপকে আমি এস ভেক্টর দিয়ে প্রকাশ করলাম। ইনিশিয়াল থেকে ফাইনালে গেল, এই দুই মানে এই আই বিন্দু থেকে এফ বিন্দুতে গেল,
সরণ ভেক্টরের ভেক্টর রূপ তুমি বের করতে পারবা এই বিন্দুগুলোর সাহায্যে। কিভাবে বের করবা? তো মনে রাখবা, সরণ ভেক্টরের ভেক্টর রূপ বের করার নিয়মটা হচ্ছে ফাইনাল থেকে ইনিশিয়ালটা বিয়োগ করবা, জাস্ট ফাইনাল থেকে ইনিশিয়ালটা বিয়োগ করবা। তাহলে ফাইনাল বিন্দুর এক্স এর মান কত? 5, ইনিশিয়াল বিন্দুর এক্স এর মান কত? 3। তাহলে ফাইনাল বিন্দুর এক্স এর মান 5, ইনিশিয়াল বিন্দুর এক্স এর মান 3, তাহলে 5 - 3, এক্স এর মান বিয়োগ করছো না, এর সাথে আই লাগাই দিবা, তারপরে সূত্রের প্লাস। তারপরে খেয়াল করবা, ফাইনাল বিন্দুর ফাইনাল বিন্দু ওয়াই এর মানের সাথে ইনিশিয়াল বিন্দু ওয়াই এর মানটা মাইনাস করবা। তাহলে ফাইনাল বিন্দু ওয়াই এর মান হচ্ছে 0, ইনিশিয়াল বিন্দুর ওয়াই এর মান হচ্ছে 3। তাহলে দেখো ফাইনাল বিন্দু ওয়াই এর মান থেকে ইনিশিয়াল বিন্দুর ওয়াই এর মানটা বিয়োগ করলাম, ওয়াই এর মান বিয়োগ করছি, দ্যাট ইজ এখানে জে ক্যাপ লিখে দিব। ওকে, তারপরে সূত্রের প্লাস। তারপরে ফাইনাল বিন্দু জেড অক্ষের মান থেকে ইনিশিয়াল বিন্দু জেড অক্ষের মানটা বিয়োগ দিবা। তাহলে ফাইনাল বিন্দু জেড অক্ষের মান কত? 6, আর ইনিশিয়াল বিন্দু জেড অক্ষের মান কত? 1। তাহলে 6 - 1, জেড অক্ষের মানগুলো বিয়োগ দিলাম, এর সাথে কে ক্যাপ লাগাই দিবা। এই হচ্ছে গেল। এই হচ্ছে আমাদের দেখো সরণ ভেক্টরের ভেক্টর রূপ আমি বের করে ফেললাম। তাহলে এস ভেক্টরের ভেক্টর রূপ আমি বের করে ফেললাম। 5 - 3 মানে হচ্ছে 2i, 2i minus 3j, 2i minus 3j প্লাস কি বলতো? প্লাস 5k, দ্যাট ইজ সরণের কি বলতো? ভেক্টর রূপ। এটা হচ্ছে আমার সরণের কি বলতো? ভেক্টর ফর্ম, দ্যাট ইজ সরণের হচ্ছে ভেক্টর ফর্ম আমরা বলতে পারি। তাহলে আমরা সরণের ভেক্টর ফর্ম আমরা জানি, মানে একটা ভেক্টর ফর্ম আমরা জানি একটা রাশির, এটার মান আমরা ধরে বের করতে চাই। তাহলে ভেক্টর ফর্ম জানলে মান কিন্তু ইজিলি বের করা যায়। কিভাবে? এস ইজ ইকুয়াল টু রুট ওভার আই এর সহগের স্কয়ার মানে 2 স্কয়ার প্লাস জে এর সহগের স্কয়ার মানে -3 স্কয়ার প্লাস কে এর সহগের স্কয়ার মানে কত বলতো? 5 স্কয়ার। তাহলে এখান থেকে সরণের যে মানটা আসবে দ্যাট ইজ রুট ওভার 38 এত মিটার। এই যে আমরা জেনে গেলাম, এস এর ভ্যালু আমি জেনে গেলাম, এইটুকু আমরা কিন্তু জেনে গেলাম। তো আমাদের বের করতে বলছে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ এবং বল এবং সরণের মধ্যবর্তী কোণ। আচ্ছা, তো প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ এটা খুব সোজা। প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ ডাব্লু আমরা জানি কৃত কাজ ডাব্লু ইকুয়াল টু এফ ভেক্টর ডট কি বলতো? ডট এস ভেক্টর। তাহলে কৃত কাজ ইজ ইকুয়াল টু এফ ভেক্টর ডট কি বলতো? এস ভেক্টর, এফ ডট এস, এটা মানে হচ্ছে কৃত কাজ। আচ্ছা, তাহলে এক নম্বরে আমাদের কৃত কাজ বের করতে বলছে ডাব্লু ইজ ইকুয়াল টু এফ ভেক্টরের ভেক্টর রূপ আমার লাগবে, এফ ভেক্টর আমার লাগবে। এফ ভেক্টর কোনটা? এই যে ভেক্টর রূপ 2i প্লাস 2ij মাইনাস 4k। এফ ভেক্টর আমার লাগবে 2i প্লাস 2j মাইনাস 4k, দ্যাট ইজ এফ ভেক্টর। ওকে, এর সাথে ডট করবা, কাকে ডট করবা? এস ভেক্টরকে তুমি ডট করবা। এস ভেক্টর আমার লাগবে, দ্যাট ইজ এটা। এস ভেক্টর হচ্ছে 2i মাইনাস অফ 3j প্লাস অফ কি বলতো? 5k। ঠিক আছে, এটুকু বুঝলাম। দেখো এফ ভেক্টর ডট কি বলতো? এস ভেক্টর। তাহলে এখান থেকে খেয়াল করবা কৃত কাজ ডাব্লু ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? একটা ভেক্টরের সাথে অন্য ভেক্টরকে ডট করে কেমনে, এটাও জানা উচিত। একটা ভেক্টরের সাথে অন্য একটা ভেক্টর ডট করে কেমনে? আই এর সহগগুলোকে গুণ করবা, সূত্রের প্লাস, জে এর সহগগুলোকে গুণ করবা, সূত্রের প্লাস, কে এর সহগগুলোকে গুণ করবা। আচ্ছা, আই সহগ গুণ করি আমরা, এর আয়ের সহগ 2, এর আয়ের সহগ 2, 2 দুগুণী কত? 4, যে গুণ করে ফেললাম, 4 লিখলাম। তারপরে সূত্রের প্লাস, জে এর সহগগুলো গুণ করবা, জে এর সহগগুলো গুণ করো, 2 এর সাথে -3 গুণ করলে হবে -6, তাহলে -6 গুণ করে ফেললাম জে এর সহগগুলো। তারপরে সূত্রের প্লাস, কে এর সহগগুলো গুণ করবা, গুণ করে ফেলো, -4 এর সাথে 5 গুণ করবা, 4 5 20, তাহলে -20, তাহলে -20। এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে এখান থেকে আসবে কত বলতো? -22 আসবে। তাহলে -22 আসবে, এত জুল হচ্ছে আমার কি বলতো? কৃত কাজের মান। এটুকু বুঝতে পারছো? কৃত কাজের মান -22 জুল, এইটুকু আমরা বুঝতে পারছি। এরপরে আমাদের বের করতে বলছে, এরপরে বল এবং সরণের মধ্যবর্তী কোণ বা থিটা বের করতে বলছে। বল এবং সরণের মধ্যবর্তী কোণ বা থিটা আমাদের বের করতে বলছে। তো মনে করো এই যে এটা আমার সরণ ধরে এই বরাবর কাজ করতেছে, আমি বল আন্দাজে আঁকতেছি, আন্দাজে মনে করো বল কাজ করতেছে এই বরাবর, আন্দাজে আমি আঁকলাম, আন্দাজে এই যে এই বরাবর মনে করো বল কাজ করে, বল। তাহলে বলকে আমি এফ ধরলাম, এফ, এই যে এফ ভেক্টর ধরলাম, এফ ভেক্টর, ঠিক আছে, এফ ভেক্টর বল আমি আন্দাজে আঁকতেছি। বল এবং সরণের মধ্যবর্তী কোণ এই যে থিটা আমাদেরকে বের করতে বলছে। বের করতে পারবো না আমরা? কিভাবে খেয়াল করবা, কিভাবে? আমরা জানি এ ডট বি সমান এ বি কস থিটা। তাহলে খেয়াল করবা তো, এফ ডট এস সমান কি লেখা যায় বলো তো? এফ ডট এস সমান কি? এফ এস কস থিটা লেখা যায় না? এফ এস কস থিটা লেখা যায় না? তাহলে দুটা ভেক্টরকে ডট করলে এ ডট বি সমান যদি এ বি কস থিটা লেখা যায়, তাহলে এফ ডট এস সমান কি এফ এস কস থিটা লেখা যাবে না? অবশ্যই যাবে। যেখানে থিটার পরিচয় হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ, থিটার পরিচয় হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ, থিটার পরিচয়। আচ্ছা, তাহলে করে ফেলি। তাহলে এফ ডট এস, খেয়াল করবা এফ ডট এস এর ভ্যালু কত? এই দেখো এফ ডট এস এর ভ্যালু কি -22 না? এফ ডট এস এর ভ্যালু কি -22 না? অবশ্যই -22। তাহলে এফ ডট এস এর ভ্যালু কত বলো তো? -22 লিখলাম, -22 ইজ ইকুয়াল টু, এখানে শুধুমাত্র এফ মানে হচ্ছে বলের মান, শুধুমাত্র এফ মানে হচ্ছে বলের মান।
তাহলে বলের মানটা কত? বলের মান 2√6, এই যে 2√6 দেখলাম বলের মান, ইন্টু এস, শুধুমাত্র এস মানে স্মরণের মান। স্মরণের মান কত? এই যে √38, এই যে √38 লিখলাম, ইন্টু কজ অফ কি বলতো? কজ অফ থিটা। এখান থেকে কি তুমি কষ্ট করে থিটা বের করতে পারবা না? অবশ্যই বের করতে পারবা। কজ থিটা ইজ ইকুয়াল টু -22 ডিভাইড বাই 2√6 √38। তাহলে এখান থেকে আমাকে বলবা যে থিটার মানটা কত, এটা আমাকে বলবা। আর এই ম্যাথটা বুঝতে পারলাম কিনা এটা আমাকে জানাই দিবা যে এই থিটার মানটাই হচ্ছে আমার উত্তর, বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ, এবং এই কৃতকাজের মানটা হচ্ছে উত্তর। আমাকে একটু কমেন্টে জানাই দাও যে ভালো করে বুঝতে পারলাম কিনা এই ম্যাথটা, এবং থিটার মানটা জানাই দাও। তো থিটার মান হচ্ছে 136.76 ডিগ্রি। তো লিখে নাও, থিটার মান হচ্ছে 136.76 ডিগ্রি। মানে মোটামুটি আমাদের আসলে এভাবে এফটা এভাবে কাজ করবে না, ওই স্থূলকোণ। তো মোটামুটি আমি চিত্রটা কারেকশন করার দরকার নেই, চিত্র কোনো কারেকশন করার দরকার নেই, জাস্ট তোমাকে বোঝানোর জন্য। স্মরণ এবং বলের মধ্যবর্তী কোণ 136.78 ডিগ্রি। তাহলে থিটা আসলে আমার কত? থিটা ইজ ইকুয়াল টু 136 কত বলো তো? 76, সরি 134.76, যাই আসবে তাই উত্তর এটা। তাহলে মোটামুটি বল কাজ করবে, মনে করো যে আমাদের এই বরাবর বল কাজ করবে, এই বরাবর মনে করো এই বরাবর বল কাজ করতেছে, এই বরাবর, যাতে করে এই পুরো অ্যাঙ্গেলটা স্থূলকোণ আর কি, বুঝছো? এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 136 কত, তোমার আবার চিত্র ঠিক করা লাগবে না আগে। এটা হচ্ছে আমাদের থিটা, এটা হচ্ছে আমার বল, এই বরাবর মনে করো বল কাজ করতেছে, হ্যাঁ, যাতে করে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90-এর চেয়েও বড় হয়। এই হচ্ছে আমাদের কথা, বুঝতে পারছি ব্যাপারটা? সাইফুল্লাহ সিদ্দিকী, কখন ভেক্টরের মান দিব, কখন নর্মাল মান দিব, কেমনে বুঝবো? বুদ্ধি দিয়ে বুঝবা, ব্রেইন দিয়ে বুঝবা, বুদ্ধি দিয়ে বুঝবা, ঠিক আছে? প্রশ্ন পড়ে বুঝবা, হচ্ছে কথা। ওকে, এইটুকু আমরা বুঝলাম। ওকে, তো এবার আমরা হচ্ছে সামনের দিকে আগাই, সামনের দিকে। না, চিত্র আঁকা লাগবে না, এমনি আঁকছি, দুষ্টামি করে আঁকছি ভাই, চিত্র আঁকা লাগবে না, দুষ্টামি করছি, চিত্র আঁকার কোনো দরকার নেই। আচ্ছা, আরেকটা কোশ্চেন লেখো, পরের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, কৃতকাজ বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, একটি বাক্সকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে একটি বাক্সকে দেখো, একটি 100 কেজি ভরের বাক্সকে, একটি 100 কেজি ভরের বাক্সকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 60 নিউটন বলে টানের কারণে, 60 নিউটন বলে টানের ফলে আনুভূমিক বরাবর 3 মিটার সরণ হয়। আনুভূমিক বরাবর 3 মিটার সরণ হয়। তলের বাধাদানকারী বল 14 নিউটন হলে, খুব সুন্দর একটা ম্যাথ, এটা বুঝে নাও ভালো করে। 1 নাম্বার কোশ্চেন, টান বল দ্বারা কৃতকাজ কত? 2 নাম্বার কোশ্চেন, ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ কত? 2 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেন হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ কত? গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ কত?
আর একটা কোশ্চেন আছে, 4 নাম্বার কোশ্চেন আছে, পরে তুলতেছি। 4 নাম্বার কোশ্চেন আছে, একটু পরে তুলতেছি, আগে তুলে নাও, ওটা বড় কোশ্চেন তো। তোলা হয়েছে? সাউন্ডের ইকো হচ্ছে না? সাউন্ড ইকো তো হচ্ছে না। হ্যালো, সাউন্ড কি পারফেক্ট না? হ্যালো, হ্যালো, 4 নাম্বারটা পরে বলতেছি, 4 নাম্বারটা পরে বলতেছি, 4 নাম্বারটা পরে বলতেছি, 4 নাম্বারটা পরে আমি জায়গা রেখো, একটু প্রশ্ন তোলার জন্য পর্যাপ্ত জায়গা রেখো। 4 নামটা আমি পরে বলতেছি। ওকে, তো দেখো ম্যাথটা খুব সুন্দর একটা ম্যাথ, কৃতকাজ বোঝার জন্য খুব পারফেক্ট একটা ম্যাথ। দেখো সলিউশন, তো খুবই মন দিয়ে দেখবা যে একটি 100 কেজি ভরের বাক্সকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 60 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে আমরা লিখি, চিত্র আঁকি। তো এই হচ্ছে আমাদের একটা ভূমি বা মাটি, তল, টেবিল বা তল। তাহলে তলের উপর মনে করা বস্তু আছে, এই একটা বস্তু আমার রাখা, এই বস্তুর ভর দেওয়া আছে, আপাতত ভর আমার লাগবে না কাজে। এই হচ্ছে বস্তুটা। আচ্ছা, এই বস্তুর উপর আনুভূমিকের সাথে মানে ভূমির সাথে আনুভূমিকের সাথে কত বস্তুটা ভূমির উপর ছিল, ভূমির উপরই অবস্থান করতেছে। ওকে, তাহলে এই বস্তুটা আনুভূমিকের সাথে কত নিউটন বলে বলো তো? 60 নিউটন বলে 30 ডিগ্রি কোণে বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে আমরা একটা মোটামুটি করে বল প্রয়োগ করি। এই বস্তুর সাথে আনুভূমিক মানে এক্স অক্ষ, এই আমি এক্স অক্ষ আমি আঁকলাম, এই হচ্ছে এক্স অক্ষ। আচ্ছা, এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে বলো তো? 30 ডিগ্রি কোণে। তাহলে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে বল প্রয়োগ করা হচ্ছে। এই যে আমার এক্স অক্ষ, এক্স অক্ষের সাথে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমার দেওয়া আছে 30 ডিগ্রি। এই করে না, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে বল প্রয়োগ করা হচ্ছে, আনুভূমিক বা এক্স অক্ষ। এক্স অক্ষের সাথে এই যে অ্যাঙ্গেলটা, এই যে এখান থেকে এই যে অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কোণে বল প্রয়োগ করা হচ্ছে, এই বরাবর বল প্রয়োগ করছে, টানা হচ্ছে, বলছে বল প্রয়োগ করে টানা হচ্ছে, টানতেছে। কে বল প্রয়োগ করতেছে? আমি বল প্রয়োগ করতেছি, টান বল প্রয়োগ করতেছি। তাহলে মনে করো আমি টান বল প্রয়োগ করতেছি, এইভাবে করে আমি টান বল প্রয়োগ করতেছি, টান বল প্রয়োগ করতেছি হাত দিয়ে, আমি বল প্রয়োগ করতেছি টান বলকে আমি টি দিয়ে প্রকাশ করলাম, টি, সমস্যা নেই। যার ফলে বলছে আমার এই বাক্সটা আনুভূমিক বরাবর, আমার এই বাক্সটার আনুভূমিক বরাবর সরণ ঘটে, 3 মিটার সরণ ঘটে। তাহলে এই বাক্সটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, বাক্সটা এক্স অক্ষ বরাবর মুভ করে, কোশ্চেনে বলা আছে। তাহলে কোশ্চেনে বলা আছে বাক্সটা এক্স অক্ষ বরাবর মুভ করে বা আনুভূমিক বরাবর মুভ করে। তাহলে এই বাক্সটা ডান দিক বরাবর, সে ফর এক্সাম্পল মুভ করলো এখান থেকে মনে করো এই পর্যন্ত, বাক্সটা ডান দিক বরাবর মানে এক্স অক্ষ বরাবর বাক্সটা হচ্ছে মুভ করলো, এই বাক্সটা ডান দিক বরাবর মুভ করলো তথা এক্স অক্ষ বরাবর মুভ করলো। তাহলে এই বাক্সটা এখান থেকে ডান দিক বরাবর মুভ করার অর্থ, তাহলে এখান থেকে এই পর্যন্ত তার সরণ ঘটলো। কারণ দেখো এই যে এটা হচ্ছে আমার আদি বিন্দু বাক্সটার, এটা আমার শেষ বিন্দু। তাহলে বাক্সটা ডান দিক বরাবর গেল মানে তার সরণ কোন দিক বরাবর ঘটলো বলো তো? ডান দিক বরাবর সরণ ঘটলো, এস। আচ্ছা, তো প্রথম কোশ্চেন আমাদের টান বল দ্বারা কৃতকাজ বের করতে বলছে। এই টান বলের কারণে কৃতকাজ আমাদের বের করতে বলছে। প্রথম কোশ্চেন, 1 নাম্বার কোশ্চেন, টান বলের কারণে কৃতকাজ। টান বলের কারণে কৃতকাজকে WT দিয়ে প্রকাশ করলাম, দ্যাট ইজ টান বলের কারণে বা টান বলের দ্বারা কৃতকাজ। আচ্ছা, তাহলে টান বলের কারণে কৃতকাজকে WT দিয়ে প্রকাশ করলাম। তাহলে কৃতকাজ ইজ ইকুয়াল টু বল মানে কি? টান বল, কারণ টান বল দ্বারা কৃতকাজ বের করতে হবে, তাই টান বল লিখলাম, ইন্টু সরণ, ইন্টু মধ্যবর্তী কোণের কস। কার কার মধ্যবর্তী কোণ? টান বল আর সরণের মধ্যবর্তী কোণ। টান বল আর সরণের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। তাহলে কস কত হবে বলো তো? কস 30 ডিগ্রি। এখন টান বলের মান দেওয়া আছে 60 নিউটন, সরণ আমার দেওয়া আছে কত মিটার? 3 মিটার দেওয়া আছে, কস 30 ডিগ্রি। তাহলে এখানে টান বল দ্বারা কৃতকাজ কত তা আমি বের করতে পারবো। কত আসে? টান বল কি ভাই? টান বল কি? টান বল মানে হচ্ছে এমনি করে তুমি টানতেছো। টান বল মানে বুঝো না ভাইয়া? মনে করো এই যে মার্কারটা, এই মার্কার তুমি টানতেছো। টান বল মানে বুঝো না ভাইয়া? এরকম করে টানতেছো, আদর করে এভাবে করে টানতেছো, এইভাবে রশি দিয়ে, একটা রশি দিয়ে তুমি এভাবে করে টান মারতেছো। এই যে তোমার একটা বস্তুটা ভাইয়া, টান বল মানে বুঝো না ভাইয়া? এই একটা বস্তু, এই হচ্ছে আমার রশি, এই রশি ধরে আমি এরকম করে টানতেছি, এইভাবে করে টানতেছি, টান বল, দ্যাট ইজ টান বল। ওকে, এটা আসবে হচ্ছে, দেখো কত আসছে? 155.88। তাহলে 155.88 এত জুল। ওকে, এত জুল। তাহলে দ্যাট ইজ আমার টান বলের মাধ্যমে কৃতকাজ, এই যে WT।
এবার বলছে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, ঘর্ষণ বল, তাহলে ঘর্ষণ বল আমার লাগবে। ঘর্ষণ বল কাজ করে গতির বিপরীত দিকে, গতির বিপরীত দিকে কাজ করলে ঘর্ষণ বল। তাহলে খেয়াল করবা এই বাক্সটা ডান দিক বরাবর মুভ করে, এই বাক্সটা ডান দিক বরাবর মুভ করে, তাহলে গতির বিপরীতে কাজ করবে ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে? বাম দিকে। এই বাক্সটা যদি ডান দিক বরাবর মুভ করে, তাহলে মুভিং বডির বিপরীতে কাজ করে ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল কাজ করবে লেফট সাইডে বা বাম দিকে ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বলকে স্মল এফ দিয়ে প্রকাশ করলাম। তাহলে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ আমাদের বের করতে হবে, ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজকে আমি ডাব্লিউ ইন্টু স্মল এফ লিখলাম। ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ ইজ ইকুয়াল টু হবে ঘর্ষণ বল ইন্টু সরণ ইন্টু ঘর্ষণ বল আর সরণের মধ্যবর্তী কোণের কজ। কজের পরে অ্যাঙ্গেল লিখবো, অ্যাঙ্গেল হবে ঘর্ষণ বল আর সরণের মধ্যবর্তী কোণ। ঘর্ষণ বল কাজ করে কোন দিকে? লেফট সাইডে, লেফট সাইডে ঘর্ষণ বল কাজ করে। আর সরণ কোন দিকে? ডান দিকে। তাহলে ঘর্ষণ বল আর সরণের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি না? অবশ্যই 180 ডিগ্রি। কজ 180 ডিগ্রি। এখানে দেখো স্মল এফ কত? স্মল এফ হচ্ছে ঘর্ষণ বল 14 নিউটন, আর এখানে হচ্ছে 3, আর কজ 180 মান হচ্ছে -1। তাহলে এখান থেকে যা আসবে তা হচ্ছে আমার উত্তর। কত আসে? 42 এক্স্যাক্টলি। তাহলে এটা আসবে হচ্ছে -42 জুল। এটুকু বোঝা গেছে ব্যাপারটা? -42 জুল। 3 নাম্বার যেটা, 3 নাম্বারে বলছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ আমাদেরকে বের করতে বলছে। কত আসবে এটা? 0 আসবে, বুঝাই যায় 0 আসবে। কিভাবে 0 আসবে? মহাকর্ষ বল গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে, মুসলাম এটা, হ্যাঁ আপাতত মুসলাম। মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা কৃত কাজ বের করতে বলছে। গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে কোন দিকে? খাড়া নিচের দিকে মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বল কাজ করে খাড়া নিচের দিকে, দ্যাট ইজ এফজি, গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকর্ষ বল। তাহলে এবার খেয়াল করবা মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ হবে ডাব্লিউজি, হবে মহাকর্ষ বল দ্যাট ইজ এফজি ইন্টু সরণ দ্যাট ইজ এস ইন্টু মহাকর্ষ বল আর সরণের মধ্যবর্তী কোণ। তাহলে মহাকর্ষ বল নিচের দিকে আর সরণ ডান দিকে। মহাকর্ষ বল আর সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল দ্যাট ইজ থিটা ইকুয়াল টু কত বলো তো? 90 ডিগ্রি। তাহলে এখানে cos 90 ডিগ্রি, আর cos 90 ভ্যালু কত? 0। cos 90 ভ্যালু 0, তাহলে এখান থেকে আসবে হচ্ছে কৃত কাজটা 0। এই হচ্ছে আমার, দেখো এই কেমন না, হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের কৃত কাজ 0। এইটুকু বুঝতে পারছি। এগুলো খুবই সহজ ছিল এগুলো। 4 নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। 4 নাম্বার ম্যাথটা, 4 নাম্বার যেটা, এটার জন্যই আমরা আসলে এই কোশ্চেনটা করানো, 4 নাম্বার ম্যাথটার জন্যই। তো 4 নাম্বার ম্যাথটা হচ্ছে লিখবা, 4 নাম্বার ম্যাথটা যে 4 নাম্বার ম্যাথটা লেখো। 4 নাম্বার ম্যাথটা হচ্ছে যে লিখবা তলটিকে যদি 30 ডিগ্রি কোণে হেলানো হয়, তলটিকে যদি 30 ডিগ্রি কোণে হেলানো হয় এবং তার উচ্চতা যদি এবং তার উচ্চতা যদি 20 মিটার হয়, তাহলে বাক্সটিকে নিচ হতে উপরে তুলতে অভিকর্ষজ বলের দ্বারা কৃত কাজ কত হবে? অভিকর্ষজ বলের দ্বারা কৃত কাজ কত হবে? আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কৃত কাজ কত হবে? অভিকর্ষজ বলের বিরুদ্ধে কৃত কাজ কত হবে? বলের এগেইনস্টে বা বিরুদ্ধে, অভিকর্ষজ বলের এগেইনস্টে কৃত কাজ কত হবে? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট।
কিসে লেখে নাও, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। নাও লিখে নাও, লেখা হলে বলবা, লেখা হলে বলবা। লেখা হলে বলবা, লেখা হলে অবশ্যই বলবা। ওকে, লেখা হয়ে গেছে। তো এবার আমরা হচ্ছে ম্যাথটা সলভ করব। ওকে, তো দেখো আমরা সলভ করি 4 নাম্বার ম্যাথ। হ্যাঁ, তো আমাদের বলছে যে যে তোমার সলিউশনে তলটিকে যদি 30 ডিগ্রি কোণে হেলানো হয়, তাহলে আমার এখন তলটা শুরুতে ছিল আনুভূমিক, আনুভূমিক তল টেবিল, এটাকে আমরা এখন বাঁকাবো। শুরুতে ছিল আনুভূমিক তল, তল মানে হচ্ছে মাটি, মাটিটা ছিল আনুভূমিক, এখন আমরা মাটিটাকে বাঁকায় ফেলবো, মানে ফ্লাইওভার আর কি, হেলানো তল। তাহলে বলছে 30 ডিগ্রি কোণে আমি হেলাই দিব তলটাকে। তাহলে তলটা ছিল আনুভূমিক, এখন আমি এই যে ছিল আনুভূমিক তলটাকে আমি এখন বাঁকাই দিব, 30 ডিগ্রি কোণে বাঁকাই দিব। তাহলে মোটামুটি করে দেখো, খেয়াল করবা, এই হচ্ছে আমার তলটা, আমি বাঁকাই দিচ্ছি। এই হচ্ছে আমার হেলানো তল। আর এই দেখো কত ডিগ্রি কোণে বাঁকাই দিচ্ছে বলো তো, 30 ডিগ্রি কোণে আমি বাঁকাই দিচ্ছি, 30 ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে খেয়াল করবা মন দিয়ে, আরো ছোটো করে রাখি। এই হচ্ছে আমাদের বাঁকাই দিচ্ছি, 30 ডিগ্রি কোণে আমি তলটাকে বাঁকাই দিচ্ছি। ওকে, যেখানে এই অ্যাঙ্গেলটা দ্যাট ইজ আমার থিটা, এই থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। ওকে, তাহলে আমরা হেলানো তলটাকে 30 ডিগ্রি কোণে বাঁকাই দিচ্ছি যে বলছে। ওকে, এবং তার উচ্চতা মানে হেলানো তলের উচ্চতা যদি 20 মিটার হয়, আমার যে হেলানো তল, যেটা এই যে হেলানো তল, তার যে হাইট বা তার যে উচ্চতা, সেই উচ্চতা যদি আমার 20 মিটার হয়, এই যে আমার হেলানো তলের হাইট বা উচ্চতা, সেই উচ্চতা বা হাইট এইচ ইজ ইকুয়াল টু যদি 20 মিটার হয়, তাহলে আমাদের বের করতে বলছে বাক্সটাকে নিচ থেকে উপরে তুলতে সামথিং কিছু একটা বের করতে বলছে। আচ্ছা, তো এবার খেয়াল করবা, এইচ আমার দেওয়া আছে 20 মিটার, এই অ্যাঙ্গেল দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে আমরা আমাদের কাছে একটা বাক্স আছে, এই যে বাক্স, এই বাক্সটাকে আমরা একেবারে নিচ থেকে উপরে তুলবো, মানে একেবারে লোয়ার পয়েন্ট থেকে আপার পয়েন্টে তুলবো, নিচ থেকে উপরে তুলবো। তাহলে এটা বাক্সকে নিচ থেকে উপরে তুলতে, ওকে, নিচ থেকে উপরে তুলতে, নিচ থেকে উপরে তুললে তার সরণ কোণ বরাবর কাজ করবে। এই বরাবর কি তার সরণ কাজ করবে না বলো তো ভাইরা, বলো তো, এটা কি বুঝতে পারতেছো? সরণ, একটা বাক্সকে আমি নিচ থেকে উপরে তুলতেছি, তাহলে এই বরাবর তুলতেছি, তাহলে তার সরণ কাজ করবে কোন বরাবর বলো তো? এই বরাবর কি তার সরণ কাজ করবে না বলো তো ছোট ভাইরা? এই বরাবর সরণ কাজ করবে না? নিচ থেকে যদি একটা বাক্সকে আমি উপর দিকে তুলি, এই বরাবর সরণ কাজ করবে না বলো তো? অবশ্যই এই বরাবর সরণ কাজ করবে, এস, এই বরাবর সরণ বা এস কাজ করবে, এইটুকু তুমি শিওর। তো সরণের মান তুমি বের করতে পারবা, সরণের মান থেকে আমার এই ত্রিভুজের অতিভুজটা না বের করতে পারবো কিভাবে? সাইন অ্যাপ্লাই করে, সাইন 30 ডিগ্রি, সাগরে লবণ অতি, তাহলে সাগরে লবণ অতি, তাহলে সাইন 30 ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে 20 আর অতিভুজটা হচ্ছে আমার সরণ এস। তাহলে এখান থেকে দেখো আমি এস বের করতে পারবো, তাহলে এস ইজ ইকুয়াল টু হবে 20 ভাগ সাইন 30, সাইন 30 এর ভ্যালু হচ্ছে আমার হাফ, তাহলে এখান থেকে এস এর ভ্যালু আসবে, এস মানে সরণ, তাহলে সরণ আমার আসবে কত বলতো? 40 মিটার। তাহলে সরণ আমার আসলো কত মিটার বলতো ভাইরা? 40 মিটার। তাহলে এই ব্লকটার নিচ থেকে যে উপরে উঠবে, তাহলে এই ব্লকটার সরণ বা এস ইকুয়াল টু কত বলতো? 40 মিটার। এইটুকু বুঝছো? এস কি আরেকবার বলবো ভাই? এটা এস আরেকবার বলবো সিরিয়াসলি? দেখো 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 দেখো, এখানে একটা বস্তু ছিল, একটা বস্তু তুমি নিচ থেকে উপরে তুলতেছো, তাহলে সরণ কি এই বরাবর কাজ করবে না বলতো ভাইয়া? নিচ থেকে উপরে তুলতেছো, তাহলে সরণ কি এই বরাবর কাজ করবে না বলতো লোকমান? নিচ থেকে তুমি উপরে তুলতেছো, সরণ কি এই বরাবর কাজ করবে না? আমি এটাই তো আঁকছি, আর কিছু তো আঁকি নাই, দ্যাট ইজ অতিভুজ। লোকমান খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো। ওকে, এই হচ্ছে আমাদের গেল। এনিওয়ে, তো এবার আমাদের হচ্ছে বলছে অভিকর্ষজ বলের দ্বারা কৃত কাজ কত। এনিওয়ে, অভিকর্ষজ বলের দ্বারা কৃত কাজ আমাদের কি বের করতে বলছে। আচ্ছা, এবার আমাকে একটু বলবা, অভিকর্ষজ বল কোন দিকে কাজ করে? সর্বদা কি নিচের দিকে কাজ করে না অভিকর্ষজ বল? এর বস্তুর ভর যদি এম হয়,
তাহলে অভিকর্ষজ বল কাজ করবে কোন দিকে বলো তো? সর্বদা নিচের দিকে কি আমার অভিকর্ষজ বল কাজ করবে না? এই যে অভিকর্ষজ বল বা মহাকর্ষজ বল, অভিকর্ষজ বল কাজ করবে কোন দিকে বলো তো? সর্বদা নিচের দিকে। এই হচ্ছে আমার অভিকর্ষজ বল। ওকে, দ্যাট ইজ আমার অভিকর্ষজ বল, এম জি দিয়ে প্রকাশ করা হয়। বুঝছো ব্যাপারটা? তো এখন আমাদের এই অভিকর্ষজ বল দ্বারা কৃতকাজ বের করা লাগবে। অভিকর্ষজ বল দ্বারা কৃতকাজ বের করা লাগবে। তাহলে আমরা বের করি। দেখো আমরা তো এবার অভিকর্ষজ বল নিচের দিকে কাজ করে। এই দেখো আমি আবার রাখতেছি অভিকর্ষজ বল। দেখো লোকমান, তোমার জন্য আমি আরেকবার রাখতেছি। এই হচ্ছে আমার দেখো অভিকর্ষজ বল নিচের দিকে। দ্যাট ইজ আমার কি বলতো? দ্যাট ইজ আমার এমজি। বুঝতে পারছো? ওকে, দেখো রোজি আক্তার, আমার সরণ কাজ করে কোন বরাবর? এই বরাবর সরণ কাজ করে। আঙ্গুল দিয়ে দেখো এই বরাবর সরণ কাজ করে বস্তু নিচ থেকে উপরে তুললে। তাহলে খেয়াল করবা এই বরাবর হচ্ছে আমার সরণ কাজ করে। খেয়াল করছো সামিয়া খান? এই দেখো এই বরাবর কাজ করে সরণটা, এই যে সরণ, দ্যাট ইজ এস। ওকে, বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাই তো আমার লাগে, তাই না? বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা লাগে না? তাহলে খেয়াল করো তো, বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কি এতখানি না বলো তো? এখান থেকে এইটুকু না বল এবং সরণ? সূক্ষ্ম কোণটা আর কি। বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি এতখানিক না? অবশ্যই এতখানিক। এটাকে আমি ধরলাম হচ্ছে θ1 ধরলাম, ধরতে পারি আমরা। তারপরে বলো তো এই θ1 এর মানটা কত? একটু কমেন্টে জানাও তো এই θ1 এর মানটা কত? এই θ1 এর মানটাকে আমি বলতে পারি এটা দেখো তো, এই যে সরণ আর বল, সরণ আর বলের মধ্যবর্তী কোণ, এই পুরাটাকে কি আমি যে এই θ1 বলতে পারি? দেখো সরণ আর বল, এই যে পুরো অ্যাঙ্গেলটা, এটাকে কি θ1 বলা যায়? অবশ্যই বলা যায়। একটু বলো তো এই θ1 এর মানটা কত? বলতে পারবা তুমি, একটু চিন্তা করলেই বলতে পারবা। দেখো দেখো তুমি বলতে পারবা এখান থেকে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, তার সাথে 30 ডিগ্রি যোগ করলে কি আমি পুরো অ্যাঙ্গেলটা পাবো না? এই লাল অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 90 ডিগ্রি। এই 90-র সাথে তুমি যদি এই অ্যাঙ্গেলটা যোগ করো, এই যে এই অ্যাঙ্গেলটা, ডটেড অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, তাহলে তো তুমি পুরো অ্যাঙ্গেলটা পাচ্ছ 90 প্লাস 30। 90 প্লাস 30 মানে কত? 120 ডিগ্রি না? এটাই তো এমজি আর এস, এই পুরো অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যে কথা, এই অ্যাঙ্গেলটা সেম কথা। θ1 কত বলো তো? 120 ডিগ্রি না? তাহলে তোমার উত্তর হয়ে গেছে। এমজি বল দ্বারা কৃতকাজ বের করতে হবে, দ্যাট ইজ ডাব্লিউজি। এমজি বল দ্বারা কৃতকাজ ইজ ইকুয়াল টু বল, বল হচ্ছে আমার এমজি ইন্টু সরণ, সরণ হচ্ছে আমার এস, বল গুণ সরণ ইন্টু বল ও সরণের মধ্যবর্তী কোণের কস। বল ও সরণের মধ্যবর্তী কোণের কস মানে 120 ডিগ্রি, দ্যাট ইজ ওয়াই কস 120 ডিগ্রি। তাহলে বস্তুর ভর তুমি জানো 100, জি হচ্ছে 9.8, এস হচ্ছে 40, আর কস 120 মানে হচ্ছে মাইনাস হাফ। তাহলে এখান থেকে কি কৃতকাজ বের করতে পারবা না? কত আসে বলো, কত আসে? বুঝতে পারলাম কিনা বলো? এবার জাস্ট মান বসাবা, এবার জাস্ট মান বসাবা। আমি এখান থেকে লিখি, এখান থেকে করি। দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু, বা ডাব্লিউজি গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা কৃতকাজ ইজ ইকুয়াল টু বল, বল হচ্ছে আমার এমজি, বল হচ্ছে আমার এমজি মানে 100 গুণন 9.8, এমজি লেখা শেষ। বল গুণন সরণ, সরণ হচ্ছে আমার 40 গুণন বল এবং সরণের মধ্যবর্তী কোণের কস, কস 120 এর মান হচ্ছে মাইনাস হাফ। বুঝতে পারছো লোকমান? বলো বুঝতে পারছি কিনা, বুঝতে পারছি কিনা একটু বলো। সামথিং জুল আসবে, কত আসে? মাইনাস তাসনিমা হাসান মাইনাস 19,600, তাহলে মাইনাস 19,600 এত জুল, দ্যাট ইজ ডাব্লিউজি বা গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা কৃতকাজ। ও দিবন ব্যানার্জি হ্যাপি বার্থডে। হ্যাঁ তাহমিদ আহমেদ রাফাত, এই রোজে একটা তো বললাম তো একটু নাম। আগে 30 যোগ হলো না কেন? ইসলাম আহমেদ তুমি বুঝি নাই, তুমি আগে 30 যোগ হলো না মানে 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 তোমার প্রশ্নে আমি বুঝি নাই। এটার মধ্যবর্তী কোণ আমার লাগবে, পুরো অ্যাঙ্গেলটা আমার লাগবে। পুরো অ্যাঙ্গেলটা কেমনে বের করতে হয়? চোখ দিয়ে বের করবা, চোখ দিয়ে বের করবা। চোখ এইটুকু 30 ডিগ্রি, এইটুকু 30 ডিগ্রি, আর বাদ বাকিটুকু 90 ডিগ্রি। তাহলে 30-এর সাথে এর বাদ বাকি 90 যোগ করলে পুরো অ্যাঙ্গেলটা পাওয়া যায়। ঠিক আছে, তোমার প্রশ্ন তো আমি বুঝি নাই। আগে 30 যোগ হলো না মানে আবার কি? উদ্দীপন ব্যানার্জি, ওকে।
ওকে, তাহলে এবার 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 হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে অভিকর্ষজ বলের উপাংশ কেন নিলাম না, আমাদের সরাসরি অভিকর্ষজ বল দ্বারা কৃতকাজ বের করতে বলছে, তাই অভিকর্ষজ বল নিছি আর সরণ নিছি। তাহলে অভিকর্ষজ বল দ্বারা কৃতকাজ বের করতে পারবো, কারণ অভিকর্ষজ বল আমরা জানি mg, অভিকর্ষজ বল আর সরণ হচ্ছে এই বরাবর, এই যে এই বরাবর সরণ। তাহলে অভিকর্ষজ বল দ্বারা কৃতকাজ আমাদেরকে বের করতে বলছে, তাহলে অভিকর্ষজ বল দ্যাট ইজ বাই mg। আর কি উপাংশ কেন নেওয়ার দরকার আছে? উদ্দীপন ব্যানার্জির বার্থডে আজকে। তানজিম অভি বলে ফেললাম তোমার কথা। রাসেল রানা বলে ফেললাম। ও প্রথম লাইভ ক্লাস, ভালো করে বুঝতে পারতেছো তো? আগে বলো সবাই এটা ভালো করে বুঝতে পারছি? এই ব্যাপারটাকে আমরা সবাই ভালো করে বুঝতে পারছি? এই ব্যাপারটাকে আমরা সবাই ভালো করে বুঝতে পারছি কিনা বলো? এই ব্যাপারটা কিন্তু আমরা সবাই ভালো করে আশা করি বুঝতে পারছি। এই ব্যাপারটা আমরা সবাই আশা করি ভালো করে বুঝতে পারছি, রাইট? রাইট, আচ্ছা। তো এবার আমাদের এটা তো আমাদের অভিকর্ষজ বলের দ্বারা কৃতকাজ। তাহলে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কৃতকাজ কত হবে জানো? জাস্ট এটার উল্টাটা আমরা বের করছি। অভিকর্ষজ বলের দ্বারা কৃতকাজ, খেয়াল করো আমি একটু এই পাশ থেকে লিখি। আমরা বের করছি অভিকর্ষজ বলের দ্বারা কৃতকাজ, অভিকর্ষজ বলের দ্বারা কৃতকাজ। দেখো WG এর মান বের হয়েছে হচ্ছে -19,600 জুল। দ্যাট ইজ অভিকর্ষজ বল দ্বারা কৃতকাজ, দ্যাট ইজ অভিকর্ষজ বল দ্বারা কৃতকাজ, অভিকর্ষজ বল দ্বারা কৃতকাজ। আচ্ছা, আমাদের আরো একটা বের করতে বলছে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কৃতকাজ, এগেইনস্টে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কৃতকাজ কি হবে? এইটারই উল্টাটা। তাহলে এটারই উল্টা, -19,600 উল্টা কি দুনিয়ার সবাই বুঝে, বাচ্চাও বুঝে। -19,600 উল্টা হচ্ছে +19,600 জুল। তাহলে এটাকে আমরা বলি অভিকর্ষজ বলের বিরুদ্ধে কৃতকাজ, অভিকর্ষজ বলের বিরুদ্ধে কৃতকাজ, অভিকর্ষজ বলের এগেইনস্টে বা বিরুদ্ধে কৃতকাজ। উল্টা আর কি, জাস্ট উল্টা, বিরুদ্ধে কৃতকাজ। এই হচ্ছে আমাদের ব্যাপার। তুলে নাও, তুলে নাও। জেসমিন ইমতিয়াজ খান, এই নিও না তুমি, জেসমিন ইমতিয়াজ খান দুষ্টু, এই যে বুঝা গেল। এরপরে আমাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, আগে বলে যে লাস্ট 4 নাম্বার ম্যাথটা বুঝতে পারছি কিনা, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এরপর আমরা খুবই ফেমাস একটা ম্যাথ করব, খুবই 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 ফেমাস একটা ম্যাথ করব। ফেমাস ম্যাথ, FAMOUSE, ফেমাস মান ঠিক আছে না? ফেমাস, ফেমাস ম্যাথ। ঠিক আছে, খুবই ফেমাস ম্যাথ। এবার আমরা এটা করব। ওকে, কি অবস্থা তনয় বনি, কেমন আছো? তো এবার আমরা হচ্ছে করি, লিখবা আনুভূমিকের সাথে, আনুভূমিকের সাথে, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো, হেলানো 8 মিটার দৈর্ঘ্যের, 8 মিটার দৈর্ঘ্যের একটি মই বে, একটি মই বে, একটি মই বে 60 কেজি, 60 কেজি ভরের একজন বালক, 60 কেজি ভরের একজন বালক, 60 কেজি ভরের একজন বালক 10 কেজি ভরের, ভরের একটি বোঝা, একটি বোঝা, একটি বোঝা উপরে তুলল, উপরে তুলল, উপরে তুলল। লোকটি দ্বারা,
লোকটি দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো। লোকটি দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ কত হবে নির্ণয় করো। খুবই ফেমাস ম্যাথ। তো দেখো, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো একটা তল বা একটা মই, এনিওয়ে তল। তাহলে আমি একটা আঁকি, চিত্র আঁকি। তাহলে এই হচ্ছে আমার এই পাশের চিত্রটা আঁকি। এই হচ্ছে আমার আনুভূমিক। তো আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে একটা তল আমি আঁকলাম। আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে একটা মই আমি আঁকলাম। এই হচ্ছে আমাদের মই। এই মই বেয়ে 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 একটা লোক উপর দিকে উঠবে। আচ্ছা, এনিওয়ে এই মইয়ের আমার হচ্ছে তোমার মইয়ের এই অ্যাঙ্গেলটা দ্যাট ইজ আমার 30 ডিগ্রি। এই হচ্ছে আমাদের কথা। খুবই স্লোলি দেখাচ্ছে। ওকে, তো একজন মানুষ তার নিজের ভর 60 কেজি এবং তার মাথায় 10 কেজি ভরের বোঝা। তাহলে টোটাল ভর কত? 70 কেজি। তাহলে টোটাল ভর, এই যে আমার মানুষটা, এই যে আমার মানুষ, এর মাথায় আবার 10 কেজি ভরের বোঝা। তাহলে টোটাল ভর সিস্টেমটাকে আমি এম দিয়ে প্রকাশ করলাম। টোটাল ভর সিস্টেম, তাহলে টোটাল ভর সিস্টেমটা হচ্ছে আমাদের এম। তাহলে টোটাল ভর সিস্টেম হচ্ছে আমাদের 60 প্লাস 10 দ্যাট ইজ 70 কেজি। তাহলে টোটাল ভর সিস্টেমটা মই বেয়ে 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 উপর দিকে উঠতেছে। তাহলে যেহেতু টোটাল ভর সিস্টেমটা মই বেয়ে বেয়ে উপর দিকে উঠতেছে, হেলানো তল বরাবর উপর দিকে উঠতেছে, হেলানো তল বরাবর, তাহলে তার সরণ কাজ করবে এই বরাবর। এইটুক কি মানে শিওর না? এইটুক তো শিওর। যেহেতু একটা লোক, একটা বালক তার মাথায় একটা বোঝা দিয়ে বেয়ে 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 উপর দিকে, হেলানো তল বরাবর বেয়ে 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 উপর দিকে যেহেতু উঠতেছে, এই বরাবর যেহেতু উঠতেছে, তাহলে সরণ কাজ করবে এই দিক বরাবর। এইটুক তো শিওর। আচ্ছা, এবার দেখি আমরা এবার এখানে আমরা ম্যাথটা একটু বেসিক ভাবে করব, আমাদের লাগবে, এটা ভবিষ্যতে কাজে লাগবে। তাহলে এই বস্তুর ভর আমি ধরছি হচ্ছে এম, মানে পুরো সিস্টেমের ভর আমি ধরছি এম। আচ্ছা, তো এইটুক তুমি বুঝতে পারছো না? এইটুক তুমি কিন্তু অবশ্যই বুঝতে পারছো। ওকে, এবার একটু খেয়াল করবা, আমি এখানে একটু আঁকি, এই জায়গাটা আঁকি, এই জায়গাটায়। তাহলে এই হচ্ছে আমার একটা হেলানো তল। হেলানো তলের মনে করো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা, এই যে এই অ্যাঙ্গেলটা দ্যাট ইজ হচ্ছে আমার থিটা। ওকে, তাহলে একটু খেয়াল করবা, একটা বস্তু নিচ থেকে উপর দিকে উঠতেছে, দেখো মন দিয়ে, নিচ থেকে উপর দিকে উঠতেছে। ওকে, তাহলে কোনো এক সময় পথের মাঝে কোনো এক সময় এই বস্তুটা এই জায়গায় থাকতে পারে, এম ভরের বস্তুটা এই জায়গায় থাকতে পারে পথের মাঝে কোনো এক মুহূর্তে। আচ্ছা, আমরা জানি যে কোনো বস্তুর উপর এমজি কাজ করে কোন দিকে? এমজি কাজ করে নিচের দিকে। তাহলে এমজি কাজ করে কোন দিকে বলো তো? এমজি কাজ করে খাড়া নিচের দিকে। এমজিটা খাড়া নিচের দিকে কাজ করে। ওকে, তো এমজিকে দুইটা লম্ব উপাংশে বিভক্ত করা যায়। এমজিকে দুইটা লম্ব উপাংশে বিভক্ত করা যায়। এমজির একটা উপাংশ কাজ করে হেলানো তলের সমান্তরালে। এমজির একটা উপাংশ কাজ করে হেলানো তলটা যেটা আছে এটা সমান্তরালে, আর বাদবাকি উপাংশ কাজ করবে এর 90 ডিগ্রি বরাবর, মানে 90 ডিগ্রি বরাবর লম্ব উপাংশ। তাহলে বাদবাকি উপাংশ কাজ করবে এর 90 ডিগ্রি বরাবর, অর্থাৎ এই বরাবর। এমজিকে এমনভাবে তুমি দুইটা উপাংশে ভাঙছো যেন এই দুই উপাংশের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ এই দুই লাল ভেক্টরের উপাংশের, মানে এমজি দুটো উপাংশের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, দুটা লাল ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, এবং এমজি যেন এই দুটা লালের মাঝখানে থাকে। তাই এই দুটা লাল হচ্ছে এমজিকে দুইটা উপাংশে তুমি ভাঙছো। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, জ্যামিতিক প্রক্রিয়ায় বলা যায় যে তার ডান পাশের অ্যাঙ্গেলটাও থিটা হবে। জ্যামিতিক প্রক্রিয়ায় বলা যায়, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে, এই যে এই অ্যাঙ্গেলটা থিটা হলে জ্যামিতিক প্রক্রিয়ায় বলা যায় তার পাশের অ্যাঙ্গেলটা থিটা হবে। তাহলে এমজির সাথে এই উপাংশের অ্যাঙ্গেল থিটা, তাহলে এই বরাবর উপাংশের নাম হবে এমজি, যার সাথে অ্যাঙ্গেল থিটা তার সাথে কস। আর এই বরাবর উপাংশের নাম হবে এমজি সাইন থিটা, এই বরাবর উপাংশের নাম হবে এমজি সাইন থিটা। এইটুকু বুঝতে পারছো? তাহলে এমজিকে তুমি দুটো উপাংশে ভাঙছো, এমজি কস আর এমজি সাইন। এইটুকু বুঝছো? আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এবার খেয়াল করবা, একটা লোক হেলানো তল বরাবর উপর দিকে উঠতেছে,
একটা লোক হেলানো তল বরাবর উপর দিকে উঠতেছে, তাহলে যদি এই লোকটা হেলানো তল বরাবর উপর দিকে উঠে তাহলে অবশ্যই লোকটার নিজেকে বল প্রয়োগ করা লাগবে। লোকটার নিজেকে বল প্রয়োগ করা লাগবে কোন দিকে বলো তো? হেলানো তল বরাবর উপরের দিকে লোকটার নিজেকে বল প্রয়োগ করা লাগবে। লোকটা পা দিয়ে লোকটা নিজে যে বল প্রয়োগ করবে দ্যাট ইজ এফ। কি বললাম? একটা লোক যদি হেলানো তল বরাবর উপর দিকে উঠতে চায়, লোকটার নিজেকে পা দিয়ে 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 সামনের দিকে কিন্তু লোকটার নিজেকে বল প্রয়োগ করতে হবে। এই এফটা হচ্ছে লোকটার নিজস্ব বল। আমার লোকটার নিজস্ব বল লাগবে কারণ লোকটার কাজ বের করতে বলছে, লোকটা নিজে কাজ করে কতটুকু। এই এফ মানে হচ্ছে লোকটার নিজস্ব বল। এই এফ মানে হচ্ছে লোকটার নিজস্ব বল। তাহলে লোকটার নিজস্ব বল, লোকটার নিজের প্রযুক্ত বল, লোকটার নিজের প্রযুক্ত বল কিন্তু আমরা বলতে পারি। আচ্ছা, তো এবার কথা হচ্ছে, এবার এই লোকটার নিজের বলের দ্বারা কাজ আমি চাই। তুমি বলো তো, এই যে লোকটার নিজের বল আর সরণ কি একই দিকে না? তাহলে লোকটার নিজের বল আর সরণ একই দিকে, লোকটার নিজের বল আর সরণ একই দিকে, বল আর সরণ একই দিকে, বল আর সরণ একই দিকে, বল আর সরণ একই দিকে কাজ করলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস হয় না? অবশ্যই এফ এস হয়। তাহলে লোকটার বল দ্বারা আমার কাজ দরকার, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কে আমি সরাসরি এফ এস লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। কেন? এফ এস কস থিটা বোকার মতন লেখার দরকার নেই। কেন লেখার দরকার নেই? কারণ এর দেখো চোখ দিয়ে, চোখ থাকলে এই অঙ্ক পারবা, চোখ না থাকলে এই অঙ্ক পারবা না। চোখ দিয়ে দেখো এফ কাজ করে এই বরাবর, এফ। যারা অন্ধ তারা এই অঙ্ক পারবা না, যারা দেখতে পাও তারা এই অঙ্ক পারবা। তো এফ কাজ করে এই বরাবর আর সরণও কাজ করে এই বরাবর। আমার এই এফ বল দ্বারা কৃত কাজ, মানে লোকটার নিজের প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ আমার দরকার। ফর্মুলা কি? এফ এস। বল আর সরণ একই দিকে কাজ করে বলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এবার আমার এই এফ এর ভ্যালুটা কত? আচ্ছা খেয়াল করবা, এই লোকটার খেয়াল করো, এই বরাবর কি উপাংশ কাজ করে? এমজি সাইন থিটা কাজ করে না? খেয়াল করো তো, এই বরাবর। তাহলে এই লোকটার মানে এই পুরো সিস্টেমের ভর যদি এম হয়, তাহলে এই বরাবর কিন্তু কাজ করে কি বলতো? এই বরাবর, তার ঠিক বিপরীতে। খেয়াল করবা, এই বরাবর, এফ বলের বিপরীতে এই বরাবর কাজ করে কিন্তু আমার, দেখো কি কাজ করে, দেখো এই যে এখানে আমি লিখে রাখছি এমজি সাইন থিটা, সরি এই বরাবর কাজ করে কিন্তু এমজি সাইন থিটা, এই বরাবর দেখো এই যে এমজি সাইন থিটা এই বরাবর কাজ করে, এই বরাবর কিন্তু এমজি সাইন থিটা কাজ করে। ওকে, আচ্ছা কোশ্চেনে কিছু বলে দেওয়া নাই, তাহলে আমি ধরে নিব যে আমার এই পুরো এন্টায়ার সিস্টেমটা সমবেগে উপর দিকে উঠতেছে। কি বেগে? সমবেগে। আমি ধরে নিব যে উপর দিকে আমার এই লোকটা বোঝা সহ সমবেগেই উঠতেছে, তাহলে আমাদের আসলে কনসেপ্টটা সুন্দর হবে। সমবেগে আমি ধরে নিব, সমবেগ। ওকে, সমবেগে। কিছু বলে দেওয়া নাই, ত্বরণ বলে দেওয়া নাই। তাহলে আমার এই বস্তুটা উপর দিকে সমবেগে উঠতেছে। যদি কোনো বস্তু সমবেগে উপর দিকে উঠে তাহলে সম্মুখমুখী বল আর পশ্চাৎমুখী বলের মানটা সমান হয়। তাহলে সম্মুখমুখী বল কত? এফ। আর পশ্চাৎমুখী বল কত? এমজি সাইন থিটা। যদি কোনো বস্তু বা যদি কোনো সিস্টেম সমবেগে উপর দিকে উঠে, সমবেগে চলাচল করলে নিউটনের ল, এটা সমবেগে চলাচল করলে নিউটনের ল, সম্মুখমুখী বল আর পশ্চাৎমুখী বলটা সমান হয়। সম্মুখমুখী বল এফ আর পশ্চাৎমুখী বল এমজি সাইন থিটা, তাহলে সম্মুখমুখী বল আর পশ্চাৎমুখী বল কি হয় বলো তো? সমান হয়। তাহলে এম এফ ইকুয়াল টু কি লিখতে পারি আমি বলো তো? এমজি সাইন থিটা। তাহলে খেয়াল করবা, এবার আমি মানগুলো বসাই দিই। এই ডাব্লিউ মানে লোকটা দ্বারা কৃত কাজ, এই ডাব্লিউ মানে লোকটা দ্বারা কৃত কাজ, কারণ এফ মানে হচ্ছে লোকটার প্রযুক্ত বল, দ্যাট ইজ ওয়াই ডাব্লিউ মানে হচ্ছে লোকটার কাজ, লোকটা দ্বারা কৃত কাজ, লোকটা দ্বারা কৃত কাজ, লোকটা দ্বারা কৃত কাজ বলা যায় ডাব্লু। এবার খেয়াল করবা, ডাব্লু ইকুয়াল টু এফ এর ভ্যালু কত? এমজি সাইন অফ থিটা। আর এস এর ভ্যালু কত? এস, এস হচ্ছে সরণ, এস হচ্ছে আমার দেওয়া আছে, মানগুলা বসাবা। পুরো সিস্টেমের ভর এম হচ্ছে পুরো সিস্টেমের ভর, পুরো সিস্টেমের ভর কত? পুরো সিস্টেমের ভর হচ্ছে আমার 70 কেজি, 60 প্লাস 10 70, জি হচ্ছে 9.8, জি হচ্ছে আমার 9.8। আর সাইন থিটা, থিটার পরিচয় কি? থিটা হচ্ছে এই যে আমার এই যে সাইন থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এটা এখানে কিন্তু এই অ্যাঙ্গেলটাই বসবে, এই অ্যাঙ্গেলটা থিটা, মানে উপাংশের, এমজির উপাংশের এখানে সাইন থিটা আসছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা। দ্যাট ইজ বাই 30 ডিগ্রি ইনটু সরণ কি বলতো? সরণ এস। এস কত? এস হচ্ছে আমার 8 মিটার, এস হচ্ছে আমার 8 মিটার। তো যা আসবে তা হচ্ছে আমার উত্তর। কত আসে?
2744, 2744 জুল। বুঝতে পারছি কিনা এটা বলো তো, বুঝতে পারলাম কিনা জিনিসটা? 2744 জুল। বলতো জিনিসটা আমরা বুঝতে পারলাম কিনা? ডাব্লু কৃতকাজের ভ্যালু ডাব্লু, ডাব্লু ইজ ইকুয়াল টু 2744 জুল। বুঝতে পারছি? এটা হচ্ছে লোকটার নিজস্ব কৃতকাজ, লোকটা দ্বারা কৃতকাজ। এখানে এফ মানে হচ্ছে লোকটার বল, এই এফ মানে হচ্ছে লোকটার বল, আর ডাব্লু মানে হচ্ছে লোকটা দ্বারা কৃতকাজ, লোকটার বলের দ্বারা কৃতকাজ। ঠিক আছে, এই হচ্ছে কথা। এফ এর বিপরীতে কাজ করে এমজি সাইন থিটা। কেমন? এই যে ওজনের উপাংশ, এই যে এই বরাবর, এই যে এই বরাবর কাজ করতেছে আমার এফ, খেয়াল করো, এই যে এই বরাবর কাজ করতেছে আমার এফ, না বুঝলে যে এই বরাবর এফ, লোকটা নিজস্ব বল, পা দিয়ে যে বল প্রয়োগ করতেছে এফ, এই এফ এর ভ্যালু আর এমজি সাইন থিটার ভ্যালু সমান হবে। বিপরীতমুখী বল এফ আর এমজি, সম্মুখমুখী বল আর পশ্চাৎমুখী বল, সম্মুখমুখী বল আর পশ্চাৎমুখী বল সমান হবে যদি সমবেগে মুভ করে। এখানে সমবেগে মুভ করে ধরতে হবে, এই হচ্ছে কথা। মজা লাগতেছে? লাইভটা দেখা যাচ্ছে? তাজামিন জাহিন, লাইভ দেখা যাচ্ছে না বলো? ওকে ওকে, লাইভটা দেখা যাচ্ছে তো? না, লাইভ দেখা যাচ্ছে তো, লাইভ দেখা যাচ্ছে। এক্সামে ব্যাখ্যা দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে, আমি যা যা বলছি ব্যাখ্যা দিতে হবে, নিউজ সাইডা ব্যাখ্যা দিতে হবে, চিত্র রাখতে হবে, সবই করতে হবে, যা যা বলছি মুখে বলতে হবে, সবই বলতে হবে। কথা যতবারও লিখবা, নিজের মনের মাধুরী মিশা লিখবা। ওকে ওকে, লাস্ট ম্যাথ। হ্যাঁ, তো সুইট ম্যাথ, সুইট ম্যাথ, তো লেখো মন দিয়ে, সুইট ম্যাথ। লাস্ট এটাই শেষ। সমবেগ কেন ধরবো? কারণ সমতরণ দেওয়া নাই, তাই সমতরণ বলা না থাকলে সমবেগ ধরবা, তাহলে ম্যাথ করতে পারবা না। সমবেগ না ধরলে ম্যাথ করা যাবে না, মানে ম্যাথেরই কোনো ভ্যালিডিটি নেই। সমবেগ না ধরলে ম্যাথের কোনো ভ্যালিডিটি নেই। কে প্রশ্ন করছে এটা? সমবেগ না হলে কিভাবে করবো? সমবেগ না হলে এই অঙ্ক তোমাকে দিবেও না। আচ্ছা, সমবেগ না হলে কিভাবে কৃতকাজের অঙ্কগুলো করে, কিভাবে ক্যালকুলেশন করে? আমি তো আসি, আমি তো মরে যাচ্ছি না, আমি বেঁচে আছি তো তোমাদের সাথে, আল্লাহর অশেষ রহমতে বেঁচে আছি। আমরা সামনে আরও করবো, আমাদের এই লেকচার হবে 6টার মতো লেকচার হবে, সামনে দেখবো। কিন্তু এই অঙ্ক, যে অঙ্ক আমি করাইছি, এই অঙ্ক ইয়েতে আসবে। এই অঙ্ক তোমার কিসে বলো তো? এই অঙ্ক তোমার যে এই অঙ্ক আমি করেছি, এই অঙ্ক সমবেগ দিয়ে করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। মানে এর আগের অঙ্কটা সমবেগ বাদে অন্য কোনোভাবে আসার চান্স নাই বলতে গেলে। আর সমবেগ বাদে কীভাবে ক্যালকুলেশন করে ওগুলো তো দেখাবই। যা করাচ্ছে তা আগে বুঝে নাও, যা করাচ্ছে তা আগে বুঝো, প্রশ্ন মাথার মধ্যে একটু পরে আনো, চ্যাপ্টার শেষ করার পর আনো, বা চ্যাপ্টার কভার করার পর আনো। আচ্ছা, এনিওয়ে, তাহলে সুইট ম্যাথ দেখো, সুইট ম্যাথ তো লেখো। আরও করাবো। আচ্ছা, আজকে প্রথম ক্লাস তো, তাই একটু কম করালাম, সেকেন্ড ক্লাস থেকে আরও বেশি করানোর চেষ্টা করবো। আচ্ছা, তো লেখো, গ্রাফ আঁকো, গ্রাফ, মোটামুটি গ্রাফ একটা আঁকার চেষ্টা করো। আচ্ছা, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, আর হচ্ছে আমার ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর আমার টাইম দেওয়া, টাইম টি, এক্স অক্ষ বরাবর আমার টাইম টি দেওয়া, এক্স অক্ষ বরাবর টাইম টি দেওয়া, টাইম টি। আর ওয়াই অক্ষ বরাবর আমার দেওয়া হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর দেওয়া হচ্ছে ভি। ওকে, তো আমাদের একটা গ্রাফ এরকম দেওয়া, এরকম দেওয়া, এরকম দেওয়া গ্রাফটা অন্য কাল দেখলে ভালো হইতো। এনিওয়ে, এই যে এই বরাবর একটা গ্রাফ দেওয়া। আচ্ছা, তারপরে বলা আছে এই পয়েন্টটা যে টাইম, এই পয়েন্টের জন্য যে টাইম, সে টাইমটা হচ্ছে 10 সেকেন্ড। ওকে, আচ্ছা, এই পয়েন্টের জন্য যে ভ্যালোসিটি বা যে বেগ, নিশ্চয়ই মাইনাস হবে কারণ এক্স ওয়াই ঋণাত্মক। এই পয়েন্টের জন্য যে বেগ, দ্যাট ইজ -20। ওকে, আর এই পয়েন্টের জন্য যে ভ্যালোসিটি, দ্যাট ইজ +10। ওকে, আর এই পয়েন্টের কিছু দেওয়া নাই, জিনিসপাতি দেওয়া নাই, এইটুকু আমার দেওয়া আছে। তো বলা আছে যে বস্তুর ভর 2 কেজি হলে উপরিউক্ত
গ্রাফ হতে উপরিক্ত গ্রাফ হতে প্রযুক্ত বল দ্বারা কৃতকাজ কত হবে? প্রযুক্ত বল দ্বারা কৃতকাজ কত হবে? না, বস্তুর ভর 2 কেজি হলে উপরিউক্ত গ্রাফ হতে প্রযুক্ত বল দ্বারা কৃতকাজ কত হবে? লিখে নাও। -1 কেন? তাই নাকি? ওকে, দেখে নাও, দ্রুত দেখে নাও। এই ম্যাথটা ভালো লাগবে, খুব সুন্দর একটা ম্যাথ। দেখো, এটা খুব সুন্দর ম্যাথ, এটা করাইনি কখনো আগে, তোমরা করো নি। বস্তুর ভর 2 কেজি হলে উপরিউক্ত গ্রাফ হতে প্রযুক্ত বল দ্বারা কৃতকাজ কত? বুঝবো? গ্রাফ তো আঁকা আছে, আসি গ্রাফ তো আঁকা আছে, এই যে বাঁকা গ্রাফ তো আঁকা আছে, বুঝছো? এই হচ্ছে আমরা বের করলাম। ওকে, তো এবার আমরা দেখি কেমনে করি, কিভাবে করি। আচ্ছা, দুটো কথা। বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? কমেন্টে জানাও। বেগ বনাম সময় লেখচিত্র, এই যে লেখচিত্র, বাঁকা যে লেখচিত্র, এটার ঢাল কি নির্দেশ করে, কাকে নির্দেশ করে? কমেন্টে জানাও। দেখি আমরা 9, 10-এ কি পড়াশোনা করছি, বলো। 9, 10-এর জিনিস। বেগ বনাম সময়, এই যে লেখচিত্রটা, এটার ঢাল কি নির্দেশ করে বলো। ইশতিয়াক রহমান ভুল বলছো, ত্বরণ নির্দেশ করে। ত্বরণ। আফরোজা ঠিক বলছো, জাবির ইবনে হায়ান ত্বরণ নির্দেশ করে, নট স্মরণ, ত্বরণ। তো মনে রাখবো, দুটো কথা মনে রাখবো, দুটো দামি কথা। সায়েন্সের স্টুডেন্ট হিসেবে, অ্যাজ এ সায়েন্সের স্টুডেন্ট, একজন বিজ্ঞানের ছাত্র হিসেবে মনে রাখবা, বেগ বনাম সময় লেখচিত্র যেটা, এটার ঢাল ত্বরণকে নির্দেশ করে। আর এই লেখচিত্রের সময় অক্ষের সাথে যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা তোমার নির্দেশ করে, সেই ক্ষেত্রফলটা স্মরণকে নির্দেশ করে। তাহলে বেগ বনাম সময় লেখচিত্রের যে ঢাল, সে ঢালটা ত্বরণ নির্দেশ করে। তাহলে খেয়াল করবা, বেগ বনাম সময় লেখচিত্রের ঢালটা কি নির্দেশ করে? তো ঢাল ইজ ইকুয়াল টু ত্বরণ আমরা বলতে পারি। ঠিক আছে, ব্যাপারটা বুঝলাম। ঢাল ইকুয়াল টু ত্বরণ আমরা বলতে পারি। ঢাল মানে কি? ঢাল মানে হচ্ছে এম, সরল লেখা পড়ছো, ঢাল এম ইকুয়াল টু কি ট্যান থিটা না? এম ইকুয়াল টু কি ট্যান থিটা না? অবশ্যই ট্যান থিটা। এম ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে এই যে সরল লেখা, এটা ঢাল আমার লাগবে, ঢাল এম ইকুয়াল টু ট্যান থিটা। ওকে, আচ্ছা, তাহলে দেখো, ঢাল এম ইকুয়াল টু ট্যান থিটা সরল রেখা চ্যাপ্টারে তোমরা পড়ছো, যেখানে থিটার পরিচয় হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে লেখচিত্রটা বা সরল রেখাটা যে কোণ উৎপন্ন করছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হচ্ছে, দ্যাট ইজ থিটা। ফিজিক্সের কোনো কিছু না, ম্যাথমেটিক্সের। তো এক্স অক্ষের ধনাত্মক দিক মানে ডান দিক, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে আমার এই সরল রেখাটা যে অ্যাঙ্গেল উৎপন্ন করছে, এই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হয়েছে, দ্যাট ইজ আমার থিটা। এইটা হচ্ছে আমার থিটা। এটুকু তো জানো না? ম্যাথমেটিক্স তো কারোর মনে করো না, মনে করো ম্যাথমেটিক্স নাই এমন তো কেউ নাই, অবশ্যই আছে, অপশনাল হোক বা মেইন সাবজেক্ট হোক, থিটা। তো এখন আমার থিটা লাগবে। থিটা জানলে ঢাল জানতে পারবো, আর ঢাল জানা মানে ত্বরণ জানা। ত্বরণ আমার লাগবে, কারণ কাজ বের করতে বলছে, ত্বরণ আমার লাগবে। আচ্ছা, তো দেখি কেমনে বের করি। আমাদের এখানে এই পয়েন্টের নাম দিলাম এ পয়েন্ট, হ্যাঁ, এই পয়েন্টের নাম দিলাম বি পয়েন্ট, হ্যাঁ, আর এই পয়েন্ট এর নাম দিলাম সি পয়েন্ট, এ বি সি, এ বি সি। এটা একটা ত্রিভুজ না? আচ্ছা, ত্রিভুজের খেয়াল করো, এই অ্যাঙ্গেলটাকে আমি ধরলাম হচ্ছে আলফা, এই অ্যাঙ্গেলটাকে। দেখো আমি একটু আঁকি, আমরা এই যে এ বিন্দু, সি বিন্দু আর বি বিন্দু, এই যে ত্রিভুজটা আমি ড্র করি একটু ছোট্ট করে, এ বি আর সি। তাহলে এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু, এই 3 বিন্দু নিয়ে একটা ত্রিভুজ আমি ড্র করলাম।
খেয়াল করো, এই পয়েন্টটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা আমার এ পয়েন্ট, ওকে, এটা হচ্ছে আমার বি পয়েন্ট, ওকে, আর এটা হচ্ছে আমার সি পয়েন্ট, ওকে। আচ্ছা, এ বি সি, রাইট, ওকে। তাহলে এবার দেখবা, এবার সেটা হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার আলফা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার আলফা, বুঝছো? তা আমাকে একটু তোমরা বলো তো যে এসি এর দৈর্ঘ্য কত? এই যে এসি, এসি এর দৈর্ঘ্য কত? এই যে এসি, এসি এর দৈর্ঘ্য কত বলো তো আমাকে একটু কমেন্টে জানাও তো। এ থেকে সি, এসি বাহুর দৈর্ঘ্যটা কত? এসি বাহুর দৈর্ঘ্য পারবা? এইটুকু, এটা তো জিরো, জিরো বিন্দু, এটা আমার জিরো বিন্দু, জিরো। আচ্ছা, এখান থেকে এইটুকু হচ্ছে 10, আর এইটুকুর ভ্যালু 20, নেগেটিভ দিকে বলে -20, ভ্যালু তো 20, এইটুকু 10 আর এইটুকু 20, তাহলে 10 আর 20 যোগ করলে কত হবে? 30 হবে না? তাহলে এসি এর দৈর্ঘ্য কত আমার? 30 না? অবশ্যই 30। আর সিবি কত? সিবি হচ্ছে এটা, সিবি হচ্ছে এটা, সিবি কি 10 না? দেখো তো, এই যে 10 লেখা আছে, 10। সিবি যে এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু 10 না? অবশ্যই 10। সিবি যে এইটুকু 10 না? অবশ্যই 10। তাহলে দ্যাট ইজ হচ্ছে আমার 10। এখান থেকে আলফা আমরা বের করতে পারবো, tan আলফা। দেখো tan আলফা দিয়ে, তাহলে tan আলফা, টেরা লম্বা ভূত, tan আলফা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে আলফার বিপরীত বাহু লম্ব, দ্যাট ইজ 30 ডিভাইড বাই ভূমি আমার কত? টেরা লম্বা ভূত, ভূমি হচ্ছে আমার 10। তাহলে এখান থেকে আলফা ইকুয়াল টু লেখা যাবে tan ইনভার্স, আলফা ইকুয়াল টু tan ইনভার্স লেখা যাবে 3। তাহলে দেখো তো আমার এখান থেকে আলফার মান আমরা জানতে পারবো, আলফার মান। সে আলফার মানটা কত আমাকে একটু বলো তো, সে আলফার মানটা কত আমাকে একটু বলো তো, সে আলফার মানটা কত, সেই আলফার মানটা কত একটু আমাকে বলো। সেই আলফার মানটা হচ্ছে বিসি 10। কিভাবে? একটু চোখ দিয়ে তাকায় দেখো না ভাইয়া, বিসি 10 কিভাবে? এখান থেকে এইটুকু হচ্ছে আমার বিসি, এখান থেকে এইটুকু আমার 10 দেওয়া আছে প্রশ্নে, এখান থেকে এইটুকু আমার 10 দেওয়া আছে প্রশ্নে, এখান থেকে এইটুকু আমার 10 দেওয়া আছে প্রশ্ন। আবারও বল, এখান থেকে এইটুকু আমার, চোখ দিয়ে খেয়াল করো, চোখ থাকতে হবে, এখান থেকে এইটুকু 10 দেওয়া আছে প্রশ্নে, এখান থেকে এইটুকু কি বিসি? এটা কি 10 না? কমন সেন্স থেকে বোঝা যায়, একেবারে কমন সেন্স। এখান থেকে এইটুকু দেওয়া আছে প্রশ্নে 10, বিসিও 10 হবে। তাহলে কত? 71.565। তাহলে লিখে নাও, 71.565 ডিগ্রি, দ্যাট ইজ আলফা। আচ্ছা, এইটুকু আলফা হলে অনুরূপ কোণ হিসেবে এইটুকুও কিন্তু আলফাই হবে, বোঝা যায় ব্যাপারটা? এইটুকু আলফা হলে অনুরূপ কোণ হিসেবে এইটুকু কিন্তু আলফাই হবে। তাহলে আলফা আমরা জানি, এইটুকু আমাদের আলফা, আলফা জানি, তাহলে থিটা বের করতে পারবো না? অবশ্যই বের করতে পারবো। তাহলে থিটা হবে আমাদের 180 মাইনাস কি বলতো? মাইনাস আলফা। এটা আলফা, থিটা বের করতে হবে, পুরোটা আমার 180 ডিগ্রি। তাহলে 180 থেকে আলফা বিয়োগ করলে থিটা পাওয়া যাবে। তাহলে 180 মাইনাস আলফা, আলফা মান হচ্ছে 71 কত বলতো? 565 ডিগ্রি, দ্যাট ইজ কি আমার থিটা। তাহলে থিটা জেনে গেলাম, থিটা জানলে এই থিটার মানটা এখানে বসালে তো আমি এম বা ঢাল বের করতে পারবো। তাহলে থিটার মানটা এখানে বসালেই আমি ঢাল বা এম বের করতে পারবো, বের করে ফেলি আমি এম বা ঢাল, ঢাল আমরা বের করে ফেলি এম। তাহলে এম ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে এম ইকুয়াল টু ট্যান থিটা, তো তাই না? ট্যান থিটা, তো থিটার মান হচ্ছে আমার যেটা, দেখো থিটার মান হচ্ছে 180 মাইনাস 71.565। আবার খেয়াল করবা, আবার তাহলে এম মানে ঢাল, তাহলে ঢালের ভ্যালু কত আসে দেখো তো, ঢালের ভ্যালু, এম এর ভ্যালু কত আসে বলো তো? এম এর ভ্যালু, ঢাল এম এর ভ্যালু কত আসে? এম ট্যান, এই যে এটার মান কত? 3 আসবে না? মেবি 3 আসবে, মেবি 3 আসবে। দেখবা যে ট্যান এতর মান হচ্ছে 3 আসবে, এম ইকুয়াল টু 3 আসবে। আর ঢাল যে কথা, ত্বরণ কি সেম কথা না? তাহলে আমার এই সিস্টেমে যেই বস্তুর গতি ব্যাখ্যা করা হচ্ছে, সেই বস্তুর গতির ত্বরণটা কত? ত্বরণ হচ্ছে আমার ঢাল যে কথা এম, ত্বরণ সেম কথা। তাহলে ত্বরণ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, রাইট? সরি -3, সরি -3, এম ইকুয়াল টু -3, তাহলে -3 আসবে। তাহলে ঢাল এম ইকুয়াল টু, সরি -3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই দেখো -3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঢালের ভ্যালু -3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, লিখছো? আচ্ছা, তাহলে এবার এখান থেকে বস্তুর ভর তুমি জানো, বস্তুর ভর এম ইকুয়াল টু 2 কেজি, বস্তুর ভর এম ইকুয়াল টু 2 কেজি বস্তুর ভর, ওকে। তাহলে আমরা বল বের করতে পারবো, আমরা জানি বল এফ ইজ ইকুয়াল টু এম এ, বস্তুর উপর প্রযুক্ত বল।
তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এখান থেকে এফ বের করা যাবে, এফ ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ কত আমার -3, তাহলে এখান থেকে আসবে হচ্ছে -6 নিউটন, তাহলে বলের ভ্যালু কত -6 নিউটন, তাহলে বল এফ ইজ ইকুয়াল টু -6 নিউটন। আচ্ছা, তো -6 নিউটন বলতে কি বোঝাচ্ছে? -6 নিউটন বলতে বোঝাচ্ছে এই হচ্ছে আমার বস্তু, এই বস্তুর উপরে ঋণাত্মক দিকে 6 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, ঋণাত্মক দিকে -6 নিউটন বলতে এই বস্তুর উপরে ঋণাত্মক দিকে নেগেটিভ দিকে -6 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে নেগেটিভ দিকে আমি যদি ধরি ডান দিকটাকে আমি যদি পজিটিভ দিক ধরি ডান দিকটাকে, তাহলে বাম দিক হবে নেগেটিভ দিক, তাহলে নেগেটিভ দিকে বাম দিকে নেগেটিভ দিকে কত বল প্রয়োগ করা হচ্ছে বলতো? 6 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। এফ ইকুয়াল টু -6 নিউটন বলতে নেগেটিভ দিকে এফ ইজ ইকুয়াল টু 6 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, এটা -6 নিউটন বলতে এটা বোঝায়। বোঝা গেল? বল আমরা বের করে ফেললাম, বল বুঝতে পারছি। যারা অ্যাকচুয়ালি যারা মুখস্থ বিদ্যায় বিশ্বাসী তাদের এই ম্যাথগুলো ভালো লাগবে না, এই হচ্ছে কথা। কিন্তু যারা বুঝতে পারো, ফিল করতে পারো, অঙ্কগুলো অ্যানালাইসিস করতে পছন্দ করো, তারা এগুলো বুঝতে পারবা। এটা এখন এটা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে বল বের করে ফেলছি, এখন সরণটা বের করে ফেললেই কিন্তু আমি কৃতকাজ বের করতে পারবো। বল বের করে ফেলছি, এখন সরণটা বের করে ফেললেই কিন্তু আমি কৃতকাজটা বের করতে পারবো। আচ্ছা, তো এবার আমি একটু বলি খুব মন দিয়ে দেখবা, খুবই মন দিয়ে দেখবা। সেটা হচ্ছে আমরা জানি বেগ বনাম সময় লেখচিত্রের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা সরণকে নির্দেশ করে। তাহলে এখানে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এক্স অক্ষের সাথে একটা ক্ষেত্রফল বের করতে হবে সময় অক্ষের সাথে। আবার এখানে আমার আরেকটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজেরও আমার একটা ক্ষেত্রফল বের করতে হবে। এই দুইটা ক্ষেত্রফলই কি নির্দেশ করবে বলতো? সরণ নির্দেশ করবে। আমি একটু ভালো করে বুঝাই বলি, এই জিনিসটা একটু বুঝাই বলি। এই জায়গাটায় খেয়াল করবা, এই জায়গাটায় মনে করো এই হচ্ছে আমার টাইম গ্রাফ, এই হচ্ছে আমার টাইম, হ্যাঁ, আর এই হচ্ছে আমার বেগ বনাম টাইম গ্রাফ। আমি আন্দাজে আঁকতেছি, অন্য একটা গ্রাফ আঁকতেছি, গ্রাফ বেগ বনাম টাইম গ্রাফ আমি আঁকতেছি। ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি আর এক্স অক্ষ বরাবর টাইম। তো মনে করো আমার গ্রাফটা হচ্ছে এরকম, ধরো যে এন এর সমান, হ্যাঁ, তারপর একটু উঁচু, তারপর আবার একটু নিচু, হ্যাঁ, তারপর আবার এরকম ত্রিভুজের মতন, এরকম মনে করো এরকম একটা গ্রাফ। এই যে গ্রাফটা এখানে আঁকা হয়েছে, এটার এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফলটা না, আমি তো মনে করে শেষ করি, এই যে ক্ষেত্রফলটা, এটা একটা চতুর্ভুজ, এই যে একটা ক্ষেত্রফল, এটা মনে করো একটা শেপ, এই যে ক্ষেত্রফল, এই ত্রিভুজটার যে শেপ, এই সবগুলো ক্ষেত্রফল যোগ করলে সরণ বের করা যায়। সরণ, এখানে যে শেপগুলো আমি ড্র করলাম, এই সবগুলো শেপের সময় অক্ষের সাথে যে ক্ষেত্রফল 9 10 এগুলো ছিল, এই ক্ষেত্রফলটা যোগ করলে কি পাওয়া যায়? সরণ পাওয়া যায়। বুঝছো ব্যাপারটা? তো এখানে দেখো সবগুলো পজিটিভ দিকে দেয়, তাই আমি যোগ করছি, কিন্তু কোনোটা যদি নেগেটিভ দিকে থাকে তাহলে আমরা বিয়োগ করবো। সেটা আমি আরেকবার বুঝিয়ে বলি, দেখো আরেকবার, ঠিক আছে? তোমাদের বেসিক একটু উইক, ভালোই উইক, তো খেয়াল করবা। এই হচ্ছে আমার ওয়াই অক্ষ, এই হচ্ছে আমার এক্স অক্ষ, খেয়াল করো, এক্স অক্ষে আমার টাইম টি বসানো, আর ওয়াই অক্ষে আমার মনে করো বেগ ভি বসানো। বুঝছো? বেগ ভি বসানো। আমি একটা গ্রাফ আঁকি, ত্রিভুজ দিয়ে গ্রাফটা আঁকি। এই যে মনে করো এটা হচ্ছে আমার প্রথম ত্রিভুজ, 1 নাম্বার ত্রিভুজ, বাচ্চাদের মতন বুঝাচ্ছি। এটা আমার 2 নাম্বার ত্রিভুজ, মনে করো এই যে দুইটা ত্রিভুজ। বুঝা গেল ব্যাপারটা? এখন আমরা যদি কোন একটা বস্তুর সরণ বের করতে চাই, তাহলে আমি কি করব জানো? এই যে ত্রিভুজটা, এটার ক্ষেত্রফল বের করব, ক্ষেত্রফল বা এরিয়া। এই যে ত্রিভুজটা, এটার সময় অক্ষের সাথে এরিয়া বের করব। দেন এই দুই এরিয়া যোগ করলে ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে। আর ত্রিভুজের ক্ষেত্রফল পেলে, টোটাল গ্রাফের ক্ষেত্রফল পেলে আমরা এটার সরণ বের করতে পারবো। সরণ 9 10 ছিল এগুলা। যদি এমন হয় যে নিচে এরকম একটা শেপ আছে, নিচে এইরকম একটা শেপ আছে গ্রাফ, তাহলে এখানেও কি একটা সময়ের অক্ষের সাথে ক্ষেত্রফল হবে না বলো তো? ক্ষেত্রফল। সেক্ষেত্রে কি করবো জানো? এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা যোগ করব, আর এই নিচের দিকে নেগেটিভ সাইডে যে শেপটা আছে, এই ক্ষেত্রফলটা আমি বিয়োগ করে দিব। অর্থাৎ এখানে মনে করো ক্ষেত্রফল মনে করো হলো 10, এই ক্ষেত্রফল হলো মনে করো 20, আর এটা হলো মনে করো 5। তাহলে টোটাল ক্ষেত্রফল হবে হচ্ছে 10 + 20 - 5। এটা হবে টোটাল ক্ষেত্রফল। আর টোটাল ক্ষেত্রফলটা সরণকে নির্দেশ করবে। বলো বুঝতে পারছে কিনা? এইটুকু বুঝতে পারছে কিনা বলো?
পুরোটাই মুছে দেন ভাই, ফ্রিলি করেন কি ভাই, কি করে না করে। এই এস মানে কি, টি মানে কি? বুঝতে পারছি না, বলো সবাই একটু জানাও। আচ্ছা ওকে, তো এবার দেখবা, এবার হচ্ছে আমাদের, তাহলে আমার এখানে কিন্তু দুইটা এরিয়া হয়েছে, এখানে একটা এরিয়া পাইছি, এখানে একটা এরিয়া পাইছি। এই দুই এরিয়া আমি বিয়োগ করব। কেন বিয়োগ করব? কারণ এই এরিয়াটা কিন্তু নিচের দিকে, এটা কিন্তু এক্স অক্ষের নেগেটিভ দিকে, আর এটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিকে। তাহলে এই এরিয়ার সাথে এই এরিয়াটা মাইনাস করলে কিন্তু আমি সরণ বের করতে পারবো। তাহলে সরণ, খেয়াল করবে, সরণ এস ইজ ইকুয়াল টু, এবার এই এরিয়া যেটা, এই এরিয়ার ক্ষেত্রফলটা বের করবো, মানে এই যে তোমার শেপটা বা এই যে গ্রাফটা, এই গ্রাফের ক্ষেত্রফল, এইটুকু অংশের ক্ষেত্রফল বের করবো, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করবো। এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হচ্ছে, খেয়াল করবা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এনিওয়ে ভূমি কোনটা? এই ত্রিভুজের ভূমি কিন্তু এখান থেকে এইটুকু না, তো ভূমির মান কিন্তু আমি জানি না। দেখো ভূমির মান কিন্তু আমি জানি না, খেয়াল করছো? এই ত্রিভুজের আমি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে ভূমি হচ্ছে এটা, এই ভূমির মান আমি জানি না। তাহলে খেয়াল করবা ভূমির মান আমি কেমনে বের করবো। তো দেখো আমি ভূমির মানকে ধরলাম এক্স। আচ্ছা, তাহলে খেয়াল করবা ট্যান আলফা, এই যে এখানে ট্যান অ্যাপ্লাই করো, আলফা, ট্যান আলফা ইকুয়াল টু, ট্যান লম্বা ভূত 10/x লেখা যায়। আবার ট্যান আলফা মানে কি? ট্যান আলফা মানে কি দেখো তো, এটা কাটো, এটা কাটো, 3 না? ট্যান আলফা মানে 3 না? তাহলে ট্যান আলফা মানে 3, তাহলে এখানে 3 লেখো, তাহলে 3 ইকুয়াল টু 10/x, তাহলে x এর ভ্যালু কত? x ইকুয়াল টু 10/3 না? তাহলে x ইকুয়াল টু 10/3, তাহলে এইটুকুর ভ্যালু আমার 10/3। তাহলে এইটুকুর ভ্যালু যদি আমার 10/3 হয়, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু 10/3, তাহলে আমার বাদ বাকিটুকু কত? অর্থাৎ এখান থেকে এইটুকু কত, দেখো এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু যদি 10/3 হয়, যে বের করলাম আমরা x, তাহলে এখান থেকে এইটুকু কত বলো তো? পুরোটা আমার 10 থেকে 10/3 বাদ দিলে কি বাদ বাকিটুকু থাকে না? বাদ বাকি এই যে এইটুকু থাকবে না, বাদ বাকিটুকু। তাহলে এইটুকু কত বলো তো? 10 থেকে 10/3 বাদ দিলে বাদ বাকিটুকু থাকে। তাহলে পুরোটা আমার 10 থেকে 10/3 বাদ দিলে বাদ বাকিটুকু থাকে, তাহলে বাদ বাকিটুকু হচ্ছে 20 বাই কত বলো তো? 3। তাহলে হচ্ছে আমার কথা। তাহলে এবার আমরা বের করতে পারবো, খেয়াল করবো, সরণ এইটার ক্ষেত্রফল বের করবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি কোনটা? ভূমি হচ্ছে 10/3, তাহলে হাফ ইন্টু ভূমি 10/3 ইন্টু উচ্চতা। উচ্চতা কত? এই ত্রিভুজের উচ্চতা কত? 10। এই যে উচ্চতা হচ্ছে 10, এইটা বের করলাম। এটার সাথে মাইনাস করবো, মাইনাস কেন মাইনাস করবো? কারণ এটা নেগেটিভ দিকে তাই। এটার ক্ষেত্রফল বের করবো, হাফ ইন্টু ভূমি। ভূমি কত? ভূমি হচ্ছে আমার 20/3, তাহলে ভূমি হচ্ছে আমার 20/3 ইন্টু উচ্চতা কত? উচ্চতা, তাহলে এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে এখান থেকে এইটুকু, দ্যাট ইজ কত? দ্যাট ইজ 20। তাহলে উচ্চতা হচ্ছে আমার 20, তাহলে উচ্চতা হচ্ছে আমার 20। এই হচ্ছে আমার কথা। মাইনাস কেন করলাম? কারণ নেগেটিভ দিকে এরিয়া তাই। তাহলে কত আসে কত সরণটা? ঢাল ইকুয়াল টু ত্বরণ কিভাবে? ওয়াও, ঢাল ইকুয়াল ত্বরণ কিভাবে? বেগ বনাম সময় লেখচিত্রে ঢাল ত্বরণকে নির্দেশ করে। ক্লাস 8-9 ছিল, এগুলা 9 ছিল। বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল ত্বরণকে নির্দেশ করে, আর এরিয়া ক্ষেত্রফলকে নির্দেশ করে। -50, এক্স্যাক্টলি। এটা বলছে -50, -50 মিটার। -50 মানে হচ্ছে সরণ নেগেটিভ দিকে সরণ হচ্ছে, নেগেটিভ দিকে সরণ হচ্ছে। -50 মানে নেগেটিভ দিকে সরণ হচ্ছে, মানে হচ্ছে, খেয়াল করবা, ডান দিক থেকে পজিটিভ ধরলে বাম দিকটা হচ্ছে নেগেটিভ দিক, তাহলে বাম দিক বরাবর এই বস্তুটা বাম দিক বরাবর সরণ করতেছে, বাম দিক বরাবর এস। তাহলে এস কত? এস হচ্ছে 50 মিটার। -50 বলতে, মাইনাস বলতে বোঝাচ্ছে নেগেটিভ দিকে সরণ করতেছে, বিপরীত দিকে। তাহলে এখন আমার কৃতকাজ বের করতে হবে, বল জন সরণ জন, কৃতকাজ বের করতে পারবা, কৃতকাজ ডাব্লু। তাহলে বল এবং সরণ একই দিকে কাজ করতেছে, বল এবং সরণ একই দিকে কাজ করতেছে, তাহলে বল এবং সরণ একই দিকে কাজ করলে কৃতকাজ হয় কি? ডাব্লু ইকুয়াল টু এফএস। তাহলে বল কত? বল হচ্ছে তোমার 6 আর সরণ কত? 50, তাহলে 5 × 6 = 30, তাহলে 300 জন। এই হচ্ছে আমার কৃতকাজ। বুঝতে পারছি কিনা এটা বলো তো? বুঝতে পারছি কিনা বলো? tan আলফার মান -3 কে বললো এটা? আগে ভালো করে দেখো, tan আলফার মান মোটেও -3 না,
টেন আলফার মান মোটাও মাইনাস থ্রি না, ভালো করে চোখ দিয়ে তাকায় দেখো। টেন আলফা ইকুয়াল টু আসছিল, টেন আলফা ইকুয়াল টু আসছিল হচ্ছে 30/10, এটা মোটাও মাইনাস থ্রি না, চোখ দিয়ে তাকায় দেখো। লাস্ট পার্টটা, লাস্ট কোন পার্টটা, এই যে এটা এফএস, ডাব্লিউ ইকুয়াল টু এফএস কেন হলো, বল এবং সরণ একই দিকে, দ্যাট ইজ ওয়াই ডাব্লিউ ইকুয়াল টু এফএস, বলের মান জন্য সরণের মান জন্য জাস্ট বাংলা গুণ করলে কৃতকাজ বের করতে পারছি। আচ্ছা, এবার এবার সবার মেধায় 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 এটা ধরবে না, সবার মেধায় ফার্স্ট অফ অল আমি মিনিমাম হলেও সত্য, সবাই এটা মজা পাবে না। এটা আরেকটা মেথড আমি দেখাচ্ছি, যারা শর্টকাটে ভালো করতে চাও, শর্টকাটে যারা ভালো করতে চাও তাদের জন্য। শর্টকাটেও মোটামুটি ভালো করা যায়, হ্যাঁ, মানে একটু কম পড়েও ভালো করা যায়, মোটামুটি কম পড়েও। তাদের জন্য সেকেন্ড মেথড লেখো, মেথড নাম্বার 2। মেথড নাম্বার 2 কি বের করতে বলছে, কৃতকাজ। তাহলে আমরা জানি কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, কৃতকাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। যারা একটু ফাঁকিবাজ তাদের জন্য মেথড নাম্বার 2, যারা ফাঁকিবাজ। কৃতকাজ ইকুয়াল টু কি বলতো, গতিশক্তির পরিবর্তন, কাজ শক্তি উপপাদ্য বলে। কৃতকাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, তাহলে কৃতকাজ বের করতে বলছে, কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন মানে কি, শেষ গতিশক্তি হাফ এম শেষ বেগের স্কোয়ার মাইনাস আদি গতিশক্তি হাফ এম আদি বেগের স্কোয়ার। খুশি? খুশি। এবার কেন করবো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ, হাফ তো বুঝলাম, এম মানে বস্তুর ভর 2 কেজি বুঝলাম, ভি মানে শেষ বেগ। এই গ্রাফটা, এটা হচ্ছে গ্রাফ, এই যে গ্রাফ, এই যে গ্রাফ, গ্রাফের শেষ বিন্দু এটা আর গ্রাফের আদি বিন্দু এটা, গ্রাফের শেষ বিন্দু এটা, এই যে গ্রাফ চিং চিং, এই যে গ্রাফ, গ্রাফের শেষ বিন্দু এটা, গ্রাফের আদি বিন্দু এটা। গ্রাফের শেষ বিন্দুতে বেগের মান কত, এইটুক তো যারা ফাঁকিবাজ তারাও দেখে বলতে পারে 20। তাহলে গ্রাফের শেষ বিন্দুতে বেগের মান কত, 20। তাহলে শেষ বিন্দুতে ভেলোসিটির মান আমি বলছি, মান হচ্ছে 20, মান কত 20। তাহলে শেষ বেগের মান কত 20, 20 কে স্কোয়ার করবা মাইনাস হাফ, এম হচ্ছে 2 কেজি, ইউ মানে আদি বেগ, আদি বেগের স্কোয়ার। আদি বিন্দু কোনটা, এটা আদি বিন্দু, গ্রাফের আদি বিন্দু এটা, শেষ বিন্দু এটা। আদি বিন্দুতে বেগের মান কত, যেটা ফাঁকিবাজ সেও বলতে পারবে 10। আদি বিন্দুতে বেগের মান কত, 10 আদি বিন্দুতে। আদি বিন্দুতে বেগের মান মানে আদি বেগ কত, 10। তাহলে ইউ এর জায়গায় 10 স্কোয়ার বসাবা, দেখবা এটা 300 আসবে, 300 জুল। এই হচ্ছে আমাদের কথা, বলো বুঝতে পারছি কিনা। এটা হচ্ছে ফর ফাঁকিবাজদের জন্য, ফর ফাঁকিবাজ বা যাদের বেসিক একটু অনেক বেশি কম, যাদের বেসিক অনেক অল্প। মেথড নাম্বার 2, হ্যাঁ হয়ে যাবে। আর এটা এমসিকিউ এর জন্য মেইনলি, এটা এমসিকিউ মেথড, এগুলো এমসিকিউ মেথড, রিটেনে ওইভাবে করবে, রিটেনে হচ্ছে এমসিকিউ মেথড। এটা আগে দেখান না কেন, আগে দেখালে পরেটা তোমার টাকায় দেখতে না, এই হচ্ছে কথা। বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার এমসিকিউ এর জন্য, অ্যাকচুয়ালি রিটেনে আসলে বেসিক নিয়মই কইরো, এই হচ্ছে কথা। ঠিক আছে, আজকের ক্লাসে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো। ঠিক আছে, আলে আলিন, বুঝতে পারলো কিনা বলো। ওকে, না গুণী হয় না, গুণা হয় না। ওকে, আল্লাহ হাফেজ। সবাই তো বললো বুঝতে পারছি কিনা ভালো করে 100%। ওকে, নুসরাত জাহান সুমাইয়া বললাম। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। বীজ বুঝছি খোকন মিয়া। ঠিক আছে, ভালো থেকো। তো ভাই ইউসুফ, আল্লাহ হাফেজ।